কৃত্তিবাসী রামায়ণে অঙ্গদ রাবণকে বলছেন, বুদ্ধিমান হয়ে জ্ঞান হারালি অভাগা, শিরে কইলে সর্পাঘাত, কোথা বান্ধি তাগা। আরজিকর কাণ্ডের তদন্তে গোটা বাংলা, এমনকি গোটা দেশ যাদের দিকে তাকিয়েছিল, সেই সিবিআইয়ের ভূমিকা দেখে আজ হতাশার স্রোত যেন কোনো বাঁধ মানছে না। সেই নিয়েই প্রথম প্রশ্ন। 3 মাসেও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সিবিআই। ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। আর ভরসা রাখতে পারছি না বললেন হতাশ তিলোত্তমার বাবা। সন্দীপ অভিজিৎকে গ্রেফতারির জন্য নির্দিষ্ট তথ্য প্রমাণ যদি হাতেই থাকে, তাহলে কোন অঙ্কে আদালতে চার্জশিট পেশ করল না সিবিআই? দ্বিতীয় প্রশ্ন। কোর্টে দাঁড়িয়ে বারবার সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছিল সিবিআই। দুজনের ফোন ও থানার সিসিটিভি ফুটেজে লুকিয়ে রহস্য, এমন দাবিও করেছিল এজেন্সি। হাতে এত তথ্য থাকার দাবি জানিয়েও কোন হিসেবে এই শোচনীয় ব্যর্থতা? তৃতীয় প্রশ্ন। ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ অর্পিতার বিরুদ্ধে ইডি চার্জশিট দিলেও 2.5 বছরেও হয়নি চার্জ গঠন। পরপর মামলায় বিচার শুরু না হওয়ায় জামিন পাচ্ছেন অভিযুক্তরা। তাহলে মানুষ তদন্তে ভরসা রাখবে কি করে? চতুর্থ প্রশ্ন। জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতির সমস্ত অভিযুক্তই। একই ছবি নারদা মামলাতেও। সারদাতেও সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ছাড়া কেউ জেলে নেই। 10 বছর ধরে মোদি দিদি সেটিং, আক্রমণে বাম কংগ্রেস। আরজিকর কাণ্ডেও সিবিআই তদন্তের এই হাল হলে আদৌ ন্যায় বিচার পাবে তো অভয়া? পঞ্চম প্রশ্ন আজ থাকবে। নতুন আলু বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়। পেঁয়াজের কেজি 110 থেকে 125। চড়া বাজার দরে নাভিশ্বাস উঠছে বাংলাদেশিদের। তবু যুদ্ধ জিগির তুলে চলেছেন সে দেশের মৌলবাদীরা। মূল্যবৃদ্ধিতে লাগাম পড়াতে না পেরে দৃষ্টি ঘোরাতেই কি এই ভারত বিদ্বেষ? তবে শুরুতেই আপনাদের দেখাবো 90 দিনেও দেয়া গেল না সাপ্লিমেন্টারি চার্জশিট। আরজিকরে খুন ও ধর্ষণ মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। সরাসরি প্রশ্ন তুলছি আমরা সিবিআইয়ের ভূমিকা নিয়ে। একই দিনে কেন্দ্রীয় এজেন্সির জোড়া ধাক্কা। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। 90 দিনেও সিবিআই চার্জশিট দিতে না পারায় আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই যে ব্যর্থতা সিবিআইয়ের, এই ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না 90 দিনের মাথায়? এখানেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় এজেন্সিগুলির ভূমিকা নিয়ে, তদন্ত প্রক্রিয়া নিয়ে, তদন্তের গতিপথ নিয়ে। তদন্তের নেপথ্যের রাজনীতির খেলা নেই তো? উঠছে সেই প্রশ্ন। দিল্লির দাদার বিজেপি সরকার আর রাজ্যের দিদির তৃণমূল সরকার একে অপরের অক্সিজেন দাতা, পরিপূরক। খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল, তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? হবে না কিছু। জামিনের সূত্র ধরে সিবিআইকে এক হাত নিয়েছে তৃণমূলও। যারা নেমন্তন্ন করে সিবিআই ডেকে এনেছিল, যেদিনকে সিবিআই হলো সেদিনকে কত পৈশাচিক হইচই। এইবার দেখবো সেই সিবিআই এখনো পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি যে মূল ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে এই সন্দীপ ঘোষ বা অভিজিৎ বাবু তাদের কোনো সম্পর্ক ছিল। বুধবার রাজ্যসভায় কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালার প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রক জানায়, গত 5 বছরে ইডি 911টি আর্থিক 9/6 মামলা দায়ের করেছে। এর মধ্যে 257টি মামলা বিচার প্রক্রিয়ার ধাপে পৌঁছেছে। এর মধ্যে মাত্র 42টি মামলায় ইডি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে পেরেছে। অর্থাৎ ইডির সাফল্যের হার 4.6%। 27 নভেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ইডির আইনজীবীকে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ প্রশ্ন করেছিল, আপনাদের আনা অভিযোগে কতজন দোষী সাব্যস্ত হয়? এই হার কত? যদি এটা 60 থেকে 70% হয় তাহলে অন্তত বোঝা যায়, কিন্তু এই হার খুবই কম। ওরা কেস ধরে, তারপরে কেস ছাড়ে, তারপর বেঠিকভাবে কেস ধরে কাউকে ফাঁসাবার মতন করে মিথ্যা মামলা করে, সবই করে। একটা রাজনৈতিক মনোভাব নিয়ে এই ধারণাটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। যোগ্য তদন্ত বাহিনী তাদের অযোগ্য হিসেবে প্রমাণিত করার ব্যবস্থা হচ্ছে। পার্থ চ্যাটার্জি, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল একই দিনে 3 জামিন স্পষ্ট হয়ে গেল আরো একবার।
সম্প্রতি জামিনে ছাড়া পান প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান কুন্তল ঘোষ। গত 2রা ডিসেম্বর পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান অয়ন শীল। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাফুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দিনের পর দিন আদালতে সিবিআইয়ের তরফে বলা হয়েছে যে আরজি করের নৃশংস ধর্ষণ ও খুনের মামলার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। ঘটনার পর নাকি সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মধ্যে একাধিকবার কথা হয়েছে। আপনাদের মনে থাকবে, এই সিবিআই আদালতে বলেছিল টালা থানায় বসে নাকি তথ্য প্রমাণ লোপাটের ষড়যন্ত্র হয়েছে, সেই জন্য দুজনের ফোনের ফরেনসিক পরীক্ষা করা হবে এবং সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এই এতদিন ধরে এত কিছু বলা বলির পর আজ 13ই ডিসেম্বর দেখা গেল গ্রেফতারের 3 মাস পর, অর্থাৎ 90 দিনের মধ্যে চার্জশিট দিতেই পারল না সিবিআই। আদালতে স্বাভাবিকভাবেই জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। ঠিক এই জায়গা থেকে আজকের অনুষ্ঠান শুরু করব বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে। দেখুন, বেশি দিন নয়, গত মঙ্গলবার অর্থাৎ আজকে 10ই ডিসেম্বর প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে সিবিআইকে যিনি রিপ্রেজেন্ট করেন, সলিসিটর জেনারেল তুষার মেহতা স্বয়ং, তিনি বলেছিলেন সিবিআইয়ের তরফে এই ধর্ষণ এবং খুনের মামলার যে তথ্য প্রমাণের লোপাটের অংশ, সেটায় সিবিআই একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে। অথচ দেখা গেল শুক্রবারেও সেই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না। সব থেকে কঠোর এবং রহস্যময় প্রশ্ন এখানেই যে দিতে পারল না নাকি দিল না। বিশ্বনাথ দা, কেন, কোন অঙ্কে, কোন হিসেবে? দেখুন, গত 10 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি মানে সমাজে যারা ঘৃণিত ছিলেন, কেউ শিক্ষক দুর্নীতির জন্য, কেউ পুরসভার দুর্নীতির জন্য, কেউ কয়লার দুর্নীতির জন্য, কেউ গরু পাচারের জন্য, তারা কিন্তু একের পর এক বেরিয়ে আসছেন। মানে এইটা সিবিআইয়ের ব্যর্থতা আপনি বলছেন, ইডির ব্যর্থতা বলছেন, আমি কিন্তু বলছি যে এটা সিবিআই ইডির ব্যর্থতা নয়, এটা সরাসরি তৃণমূল এবং বিজেপি যে আন্ডারস্ট্যান্ডিং, তার ফলেই কিন্তু মানে যারা সমাজে বড় বড় অপরাধের সাথে অভিযুক্ত আছেন, যাদেরকে মানে চার্জশিট দিয়ে প্রমাণ করে চিরজীবন জেলে থাকার কথা ছিল, তারা রাজনৈতিক সমীকরণে আজকে জেলের একের পর এক জেলের বাইরে আসছেন, মুক্ত হচ্ছেন, তাদের বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত জমা দেওয়া হচ্ছে না। একটা পেশাদারী সংস্থা হিসাবে সিবিআই, ইডি তারা চার্জশিট দিতে পারছে না, আমি এটা বিশ্বাস করতে কিছুতেই রাজি নয়। পরিষ্কার দিল্লির নির্দেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যে দল, এই টিএমসি এবং মানে বিজেপির যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থানের জন্যই কাকু ধরা পড়লেও তার মালিক ছাড়া থাকে। বিভিন্ন সময় বিচারপতিরা মানে সিবিআই ইডি নিয়ে বিষাদগার করেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং একের পর এক যে মানে সাক্ষ্য প্রমাণের অভাবে সমাজের সবচেয়ে মানে ঘৃণিত ব্যক্তিরা ছাড়া পেয়ে যাচ্ছেন। আমি মনে করি যে এটা রাজনৈতিক প্রভাব এর মধ্যে রয়েছে এবং রাজনীতির প্রভাব ছাড়া এতগুলো মামলায় এতগুলো মানে অভিযুক্ত একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছেন। গত 10 দিনে যখন আমরা বাংলাদেশ নিয়ে মানে ব্যস্ত ছিলাম, তখন একের পর এক সমস্ত ঘৃণিত ব্যক্তিরা ছাড়া পেয়ে যাচ্ছেন। আমি পরিষ্কার রাজনৈতিক অঙ্কটা কি আমি বলতে চাই, আপনি যদি লক্ষ্য করেন গত কয়েকদিনে পরিষ্কার মানে ইন্ডিয়া জোটে যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিভাজন তৈরি করতে পেরেছেন এবং তার তরফ থেকে যখন মানে কংগ্রেসকে চ্যালেঞ্জ করা হয়েছে, তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেটাকে সমর্থন একের পর এক নেতারা করেছেন, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে অগ্রেজ যাদব, ফলে এটা তো সবচেয়ে স্বস্তির জায়গা মানে মোদির, যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা প্লেয়ার, যে প্লেয়ারটাকে ব্যবহার করলে বা তৃণমূল এমন একটা রাজনৈতিক দল যে থাকলে নরেন্দ্র মোদীর দিল্লির শাসন ক্ষমতা আরও বেশি সুদৃঢ় হবে। তাহলে নরেন্দ্র মোদী কেন তার প্রতিদান হিসাবে সিবিআই ইডিকে রাজনৈতিক কারণে ব্যবহার করবে না? ইতিমধ্যেই একাধিকবার ব্যবহার হয়েছে, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত এটাকে কেস প্যারোট হিসাবে বলেছে। ফলে নরেন্দ্র মোদী তার মতন করে রাজনীতি খেলছে। একদম পরিষ্কার দিদি মোদীর সেটিং এর ফলে একের পর এক ব্যক্তিরা কিন্তু জেল থেকে বেরিয়ে আসছেন এবং আজকে যে সিবিআই শেষ পর্যন্ত চার্জশিট জমা দিতে পারলো না সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আমি পরিষ্কার মনে করি যে সিবিআই পারলো না শব্দটা আমি বলতে রাজি নই, সিবিআই কে করতে দেওয়া হলো না, রাজনৈতিক কারণেই করতে দেওয়া হলো না, অর্থাৎ সিবিআই করলো না। আমি রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, প্রথমে শুভেন্দু অধিকারী
রাজ্যের বিরোধী দলনেতা ঠিক টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতার হয়েছিলেন, তার 48 ঘন্টার মধ্যে কোট আনকোট শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তথ্য প্রমাণ করা, পুলিশের শাস্তি চাইছি, এগুলোর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দুটো দাবি, বিনীত গোয়েলকে গ্রেফতার করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। তাহলে প্রশ্ন ওঠে যে যদি 3 মাসের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট না দেয়া যায়, তাহলে এই দাবিও সমানভাবে যে ভিত্তিটা, অভিযোগটা সবটা ভ্রান্ত ছিল। আমি ঠিক এই জায়গা থেকে আরেকটা জায়গায় আসবো, যে ওই কলকাতা পুলিশে আস্থা রাখতে না পেরে এই আরজি করের বোনটার মা এবং বাবা তারা হাইকোর্টে গেছিলেন। হাইকোর্ট, আমি প্রথম দিন থেকে বলছি, নজিরবিহীন, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে এরম হয় যে শুনানির প্রথম দিনই কলকাতা পুলিশের হাত থেকে দায়িত্ব কেড়ে নিয়ে সিবিআইকে দিয়ে দিলেন। তারা 4 দিনে কলকাতা পুলিশ যেখানে পৌঁছেছিল, লক্ষ্য করুন, 4 মাস সময় পেয়েও সিবিআই তার থেকে 1 ছটাকও অন্য কিছু করল না। ঠিক এইখানে বারবার রাজস্বীরা স্টুডিওতে এসে তোমরা বলেছো যে সিবিআই ঠিক বের করবে, কলকাতা পুলিশ নাকি সমস্ত কিছু গোপন করার চেষ্টা করেছিল, সিবিআই সব খুঁড়ে খুঁড়ে বের করবে। আজকে তাহলে এই প্রশ্ন উঠবে রাজস্বী, যে তাহলে কলকাতা পুলিশ আর সিবিআইয়ের ফারাক কোথায়? নয়তো তোমাদের স্বীকার করতে হবে যে তোমাদের বক্তব্য ভুল ছিল, কলকাতা পুলিশই ঠিক বলেছিল। গল্পের গরু গাছ কেন, মঙ্গল, চাঁদ, প্লুটোতেও পাঠানো যায়, বিশ্বনাথ দ্বারা পাঠাতেই পারেন, তাদের যা ন্যারেটিভ থাকবে। সিবিআই তদন্ত এখনও করছে। সিবিআই এই তদন্তও করছে যে কোন দুর্নীতির কারণে মেয়েটিকে খুন হতে হয়েছে। পরিষ্কার কথা, প্লেস অফ অকারেন্স কমপ্লিট অল্টার করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলা হয়েছে দুটো ডেড বডিকে সরিয়ে রেখে মেয়েটির মৃত শরীরকে দাহ করা হয়েছে। এমএলএ সেখানে দাঁড়িয়ে থেকে কাজ করেছে। ভ্যাজাইনাল সোয়াব একটা স্পেসিফিক টেম্পারেচারের মধ্যে রাখতে হয়, সেটা রাখা হয়নি। আমি বলছি ঠিক যেভাবে বিশ্বনাথদার বক্তব্যকে তুমি গল্পের গরু গাছে তোলার কথা বললে, এইগুলো তো তাই দাঁড়াচ্ছে। এত না এত কিছু, আমি গল্প বলছি না, কিন্তু এত কিছু হয়েছে। আমার প্রশ্ন খুব পরিষ্কার, 90 দিনে একটা চার্জশিট প্লেস করা গেল না। তদন্ত তো 90, আরে তদন্ত বাদ দাও, যাকে গ্রেফতার করেছি, দেখো তুমি আমি দুজনেই এখানে উকিলরা আছেন, দুজনেই মানবো খুনের মামলায় গ্রেফতার খুব গুরুত্বপূর্ণ। পুলিশ বলো বা সিবিআই বলো, খুনের মামলার তদন্ত যখন করছে বিনা প্রমাণে নাকি গ্রেফতার করে না, এটা এথিক্যাল, এটা এথিক্সের প্রশ্ন। আমি গ্রেফতার করলাম দুজনকে একদম, এবং তাদের চার্জশিট না দিয়ে, তাদের বিরুদ্ধে চার্জশিট প্লেস না করে তারা বেল পেয়ে গেল। এরপরে আর এই একটা জিনিসও দাঁড়ায়। বৃন্দা গোভারের মতন যে লয়ার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছিল, তিনি ড্রপ আউট হয়ে গেলেন কেন? সেটা সিবিআই ড্রপ আউট করতে বলেছিল বৃন্দা গ্রোভারকে? এটা কি না অবশ্যই সেখানে নাকি বৃন্দা গ্রোভার সিবিআই কানে কানে বলেছিল যে তোমরা 90 দিনে চার্জশিট দিও না ভাই? সিবিআই কেন কিসের সঙ্গে কি জুড়ছো? জামিন পেয়েছে বলে তো সে নির্দোষ সাব্যস্ত হয়ে গেছে এমন তো নয়। না, এমনি মেরিটে জামিন পায়নি। আমি পার্থ বাবুর সঙ্গে এটাকে রাখবো না, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তার কারণ পার্থ চট্টোপাধ্যায় 2.5 বছর জেল খেটেছেন। আমি এটাকে রাখবো, সিবিআই চার্জশিট দেয়নি বলে জামিন পেয়েছেন, এবং ন্যায্য তো আইনত পেয়েছেন। নির্দোষ সাব্যস্ত হয়নি, তার কোনো সময় চলে যায়নি, সঞ্জয় দত্তের মতন ঘুরে বেড়ায়নি, ভেতরে বন্দি থেকে লালু প্রসাদ যাদবও বাইরে এসেছিল, সেও শাস্তি পেয়েছে, তাকেও ভোগ করতে হয়েছে। সত্যি যদি দর্শনার খুনে যুক্ত থাকেন এই যারা দুজন চারা পেলেন, সত্যি যদি সিবিআই যে দাবি করছে, আমি একদম ডেট বলে বলবো সিবিআই কোর্টে এতদিন ধরে কি বলে গেছে, সেগুলো ওই গল্প যেটা গরু নাকি গাছে হতে তা কিনা সেটা আপনারা বিচার করবেন। এইগুলো যদি সত্যি হয় তাহলে তারা কেন জামিন পাবেন? এক, আর এইগুলো যদি মিথ্যে হয়, দুজন নিরপরাধ ব্যক্তিকে সিবিআই অ্যারেস্ট করেছিল কেন? সিবিআই কোন মানে আইদার অর, এটা তো দুটো একসঙ্গে ঠিক আর ভুল হয় না। কোর্টের কাছে নিরপরাধ তো হয়নি, চার্জশিটই দেয়নি। আর আমি আরেকটা শুধু কথা বলে দেই, বিশ্বনাথ যেটা বলেন কেজড প্যারট সুপ্রিম কোর্ট আজকে বলেনি, এটা ইউপিএর আমলে বলা হয়েছিল। কিছুদিন আগে ঝাড়খণ্ডের যে অভয়া, তিনি বিচার পেয়েছেন, 1 বছর সময় লেগেছে, 1 বছরের বেশি, কিন্তু বিচার পেয়েছে। ওখানেও এরকম পঞ্চায়েত বসিয়ে বলা হয়েছিল, তার মানে সিবিআই কিছু করবে না, কিন্তু সিবিআই দিয়েছে। এক্স্যাক্টলি, আমি কেন গল্পের গরু বলতে মানে ওর সাথে একেবারেই একমত নই। তার কারণটা হলো, ও যাদের কাছে বলছে যে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, সেই লোপাটকারীদের ষড়যন্ত্র তুমি ভাঙতে পেরেছো, তুমি তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছো। তুমি যে বলছো যে মানে দেহ লোপাট করে দেওয়া হয়েছিল, যারা লোপাট করেছে তাদেরকে ধরতে পেরেছো।
তুমি বলছো যে চট জলদি মানে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, সেই পুড়িয়ে দেওয়া হয়েছে, তদন্ত তো তাহলে ধরতে হচ্ছে, পেরেছো? সেই তদন্ত তো দাঁড়াও, হচ্ছে। 90 দিন যথেষ্ট সময়, তুমি ষড়যন্ত্রটা ব্যাক করতে পারছো, কনফিডেন্স ব্যাক করতে পেরেছো না? যে সিবিআই আমরা দুর্নীতির তুমি বলছো কারণে মেয়েটিকে সিবিআই জীবন কনফিডেন্স হয়েছে। আবার বলছি, ব্রেক করা বাদ দিন, চার্জশিট দিতে পারতেন না, আমি দ্বিতীয় বিষয় যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই আর ইডির যে কনভিকশন রেট 4.6%, নির্বাচনের আগে 4.6% দেখাচ্ছে। একটা দেশের প্রিমিয়ার ইনস্টিটিউশনে 4.6% যদি কনভিকশন রেট হয়, তাহলে বলতে হবে পলিটিক্যালি ব্যবহার করছো, পলিটিক্যালি ব্যবহার করছো। একটা পেশাদারি সংস্থা নির্বাচনের আগে কনভিকশন রেট সাহায্য করেছিলেন, 4.6% হতে পারে না, 4.6% হতে পারে না। তুমি পলিটিক্যালি ব্যবহার করছো জন্য আপনি আগে বলুন কনভিকশন রেট পাচ্ছে না, সেজন্য সাকসেস পাচ্ছে না সিবিআই ইডি। নির্বাচনের আগে বলেছিলেন সেটিং হয়েছে, সেটিংটা যখন বলছি দুদিক থেকে, ওই লয়ার উইথড্র হলো তোমাদের শক্তি দিয়ে নাকি আলাদা শক্তি দিয়ে? আমি বলছি সেটিং দুটো দিক থেকে হয়েছে। বিজেপি তৃণমূলের সেটিং এ লয়ার কোন দিক থেকে চাপ তৈরি হলো, ও এখন লয়ারও কোন দিক দিয়ে চাপ দিয়েছে? আপনারা নির্বাচনের আগে সেটিং দেখতে পাচ্ছেন। সামনে তো নির্বাচন নেই, সামনে শুধু আছে যে অসহায় একটি মেয়ের এবং তার শোকস্তব্ধ পরিবার, তারা বিচার পাচ্ছে না। আমি বলছি, আমি পরপর এই অনুষ্ঠানে সিবিআই শুধু শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে বা বিভিন্ন কোর্টে দাঁড়িয়ে ঠিক কি বলেছে এই চক্রান্তের তত্ত্ব নিয়ে আপনাদের সামনে পড়ব। 3 মাসের ব্যবধানে কিভাবে বয়ান পাল্টে যাচ্ছে দেখুন। এই সিবিআই 3 মাস আগে কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে আরজিকর কাণ্ডে বৃহত্তর চক্রান্ত আছে, টালা থানার ওসি বৃহত্তর চক্রান্তের অন্যতম। আর আজকে সেই শিয়ালদা আদালতে জানিয়ে সিবিআইয়ের আইনজীবী বলছে আজকে আমাদের কোনো আবেদন নেই, আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট আজ দিচ্ছি না, আইন মেনে কোর্ট পদক্ষেপ নিক। আমরা সেদিনও বলেছিলাম একজন থানার ওসি, টালা থানার একজন ওসি, এই প্রশ্ন বারবার আমরা তুলেছি, তার কি মোটিভ থাকতে পারে? তিনি একমাত্র যদি সিবিআই যা বলছে সেই কাজটা করেন, তাহলে বুঝতে হবে ইনস্ট্রাকশানে করেছেন, কোনো নির্দেশে তিনি করেছেন, নির্দেশটা দিল কে? সেইখানে কি সিবিআই পৌঁছতে পারবে? আপনারা মনে থাকবে এই অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নগুলো দিয়ে আমি শুরু করি, বারবার এই প্রশ্নটা করেছিলাম যে একজন ওসির তিনি স্কেপগোট হয়ে যাচ্ছেন না তো? সত্যি যদি সিবিআইয়ের দাবি ঠিক হয়, আমরা জানি না সিবিআই তদন্ত করে বের করবে ঠিক কিনা, অথচ পরের পর তারিখ ধরে ধরে বলবো 2022 সালের 14ই জুন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে সুড়ঙ্গের শেষে কোনো আলো দেখতে পাচ্ছি না। আমি জানি না সুড়ঙ্গের শেষে এই আজকে যারা ন্যায় বিচারের জন্য অধীর আগ্রহে সিবিআইয়ের দিকে তাকিয়ে আছে তারা কি করে। এবার আসবো 15ই সেপ্টেম্বর ওই শিয়ালদা কোর্টে সিবিআই তাদের রিমান্ড লেটার জমা দেয়। কি ছিল সেই রিমান্ড লেটারে? ওসি অভিজিৎ মণ্ডলের ভূমিকা সম্পর্কে বলা হয়েছিল অযৌক্তিকভাবে, আমি কোট অ্যান্ড কোট বলছি, অযৌক্তিকভাবে 14 ঘন্টা দেরি করে অস্বাভাবিক মৃত্যুর মামলা করেন রাত 11:30টায়। টালা থানার ওসি সময় মতো নিহত চিকিৎসকের ডেথ সার্টিফিকেট করাননি, তার ফলে সুরতহাল এবং ময়নাতদন্তে দেরি হয়। পরিবার সুনির্দিষ্টভাবে দ্বিতীয় ময়নাতদন্ত চাওয়া সত্ত্বেও টালা থানার ওসি তাড়াহুড়ো করে শেষকৃত্য হতে দেন। এটা বলছে সিবিআই 15ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর দেখুন ওই সিবিআইয়ের আইনজীবী তিনি ওই শিয়ালদা কোর্টে বলছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আগে থেকে চিনতেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। কার মদতে হাসপাতালে সে অবাধে ঘুরত, কেউ কি তাকে মত্ত অবস্থায় পাঠিয়েছিল, পুরোটা তদন্ত করে দেখা হচ্ছে। এইটার সঙ্গে আমি আরও পরে বলবো। 17ই সেপ্টেম্বর রিমান্ড লেটারে সিবিআই লিখছে তাড়াহুড়ো করে দেহ সৎকারের যে অভিযোগ উঠছে তাতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যুক্ত ছিলেন। তদন্তের শুরু থেকে এই দুই অভিযুক্ত দূরভিসন্ধি নিয়ে কাজ করেছেন এবং তদন্তের অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ভয়ঙ্কর। রিমান্ড লেটারের আরেকটা অংশে লিখছেন প্রথম জেনারেল ডায়েরিতে উল্লেখ ছিল পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির দেহ উদ্ধার হয় অচেতন অবস্থায়, অথচ চিকিৎসকরা আগেই দেহ পরীক্ষা করে জানিয়েছিলেন তার মৃত্যু হয়েছে। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সঙ্গে চক্রান্ত করে জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেয়া হয়েছিল। লক্ষ্য করবেন আমরা সেদিনও বলেছি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে কোনো মোটিভ একজন থানার ওসির থাকতে পারে না। যদি সিবিআই রিমান্ড লেটার এবং দিনের পর দিন কোর্টে বলা এইসব কথা সত্যি হয়, তাহলে বলতে হবে সিবিআইকেই তদন্ত করে বের করতে হবে যে কে তাকে নির্দেশ দিয়েছিল। শুধু সেখানে নিশ্চুপ তাই নয়, 90 দিনে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সিবিআই। আবার সেই প্রশ্নে আসতে হবে আমাদের যে দিতে পারল না নাকি সিবিআই দিল না।
এর পরের প্রতিবেদনে আপনাদের দেখাবো সেই অসহায় পরিবারটা। আমি বারবার বলি যে যাদের সান্ত্বনা দেওয়ার সত্যি ভাষা নেই, যারা এই স্টুডিওতে এসে কথা বলতে পারছিলেন না, প্রায় 1.5 ঘন্টা ধরে শুধু কেঁদে গেছেন, বারবার এই স্টুডিওতে বসে বলেছিলেন যে সিবিআইয়ের ওপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে। আজকে বলছেন ভরসা নেই। 90 দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই, আর তাই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আমরা দেখতে পেলাম যে কোর্ট থেকে তারা জামিন পেয়ে যাচ্ছে। কেন? মাত্র 90 দিনের মধ্যে যে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার বিষয় ছিল, সিবিআই সেটা করলো না। আমরা বলবো কারণ তাদের শুধু গাফিলতি নয়, আমরা মনে করি উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই করলো না। শুক্রবার শিয়ালদা আদালতে সিবিআই চার্জশিট দিতে না পারায় সিবিআই এর তদন্তকারী অফিসারের উদ্দেশ্যে বিচারক বলেন, এ নিয়ে আপনি কিছু বলবেন? উত্তরে সিবিআই এর আইনজীবী বলেন, আজকে আমাদের কোনো আবেদন নেই, আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট আজকে দিচ্ছি না, আইন মেনে কোর্ট পদক্ষেপ নিক। এদিকে অভিজিৎ মণ্ডলের আইনজীবী বলেন, আমার মক্কেল 90 দিন ধরে সাফার করছেন, এখনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি সিবিআই, জামিন দেওয়া হোক। একই দাবি করেন সন্দীপ ঘোষের আইনজীবীও। প্রত্যেকটা হিয়ারিং এ আমরা কিন্তু এখানে শুনেছি যে সিবিআই এর তরফে বড় এলিগেশন আনা হয়েছে। একবার এলিগেশন আনা হচ্ছে তথ্য প্রমাণ নষ্ট করা, এলিগেশন আনা হচ্ছে তারা ধামাচাপা দিয়েছে, এলিগেশন আনা হচ্ছে সিসিটিভি ফুটেজ ট্যাম্পার করা হয়েছে, ক্রাইম স্পট ট্যাম্পার করে দেওয়া হয়েছে। একাধিক অভিযোগ আমরা এই 3 মাসে প্রায় দেখলাম, কিন্তু আজকে কোর্টে দাঁড়িয়ে আমরা দেখলাম এক লাইনে সিবিআই এর আইনজীবী শুধুমাত্র এক লাইন বললেন যে তারা আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারছেন না। এই ঘটনায় চরম হতাশ নিহত চিকিৎসকের পরিবার। তারা বলছেন সিবিআই এর ওপর থেকে ভরসাই উঠে গেল। আজকে এরকম একটা পরিস্থিতি আমরা ভাবতে পারছি না। এত আন্দোলন, আপনারা বারবার বলছিলেন যে সিবিআই তদন্তে আপনাদের আস্থা আছে। জানতাম যে সিবিআই সবচেয়ে বড় সংস্থার কিছু একটা বের করবে, কিছুই করছে না। আপনারা কি সুপ্রিম কোর্টে যাবেন? আস্থা রয়েছে তদন্তকারী সংস্থার উপরে? আর কি করে থাকবে, আর কোনো রাস্তা আমাদের খোলা দেখতে পাচ্ছি না। 9 আগস্ট আরজিকর হাসপাতালের বুকে ঘটে যায় সেই ভয়ঙ্কর নারকীয় ঘটনা, চিকিৎসকের ধর্ষণ খুন। 14 সেপ্টেম্বর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। শুক্রবার সিবিআই আদালতে ছিল আরজিকরের খুন এবং ধর্ষণের মামলার শুনানি। এই মামলায় একটি চার্জশিট দিয়েছে সিবিআই। শুক্রবার সন্দীপ এবং অভিজিতের গ্রেপ্তারির 90 দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, কিন্তু তারা তা না দিতে পারায় দুজনকেই জামিন দিলেন বিচারক। কোনো এভিডেন্স নেই এই ম্যাটারে, সেটার জন্য চার্জশিট ওরা জমা দিতে পারেনি। আজ আমাদের জামিনের প্রেয়ারটা গ্রহণ করলেন কোর্ট আর ওনাকে বেল গ্রান্ট করেছেন। গ্রেফতারি নিয়ে কি এখনো ইনভেস্টিগেশনটা চলছে, 90 ডেজ হয়ে গেছে ইনভেস্টিগেশন চলছে, চার্জশিটটা দেয়নি, তার মানে এটা ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়নি। ইটস মিনস ইটসেলফ কি ইনভেস্টিগেশন যেটা চলছে সেটা আমার এগেইনস্টে কিছু নেই। জামিন পেলেও এখনই জেল থেকে বেরোতে পারবেন না আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে আগেই গ্রেপ্তার করেছিল সিবিআই। ওই মামলায় এখনো জামিন পাননি তিনি। সিবিআই এখনো পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি যে মূল ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে এই সন্দীপ ঘোষ বা অভিজিৎ বাবু তাদের কোনো সম্পর্ক ছিল। সিবিআই চেষ্টা করেছে, সুপ্রিম কোর্ট সিবিআইকে টাইম দিয়েছে এবং প্রসেস তো খুব স্লোতেই চলছিল, কেননা তারা কারণও দেখিয়েছিল সেখানে যে রাজ্য সরকার ঠিকমতো তাদেরকে সহযোগিতা করছে না। রাজ্য সরকার সহযোগিতা না করে সিবিআইয়ের উপর দোষ দিয়ে তো লাভ নেই। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অবশ্য অন্য কোনো মামলা নেই, তাই তিনি জেল থেকে মুক্ত হয়ে গেলেন। প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর অনিকেত মাহাতোর কাছে আসব, যারা এই আন্দোলনটা চালিয়ে নিয়ে গেছিলেন। অনিকেত, আপনারা বারবার দিনের পর দিন এই স্টুডিওতে এসেও বলেছেন যে ইনস্টিটিউশনাল ক্রাইম এবং কয়েকজনকে আড়াল করতে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। সিবিআইও হুবহু এক কথা বলেছিল, কোর্টে বলেছিল, কিন্তু অ্যাজ অন ডেট 90 দিনেও চার্জশিট দিতে পারল না। প্রেস কনফারেন্স করলে খানিকক্ষণ আগে আপনারা বললেন এই রাজ্যটা ধর্ষক খুনির মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে এবং নাগরিক সমাজের কাছে বৃহত্তর একটা আন্দোলনের ডাক দিলেন। যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যদি শুরুর দিনের যা অভিজ্ঞতা ছিল সেটা হচ্ছে 9 আগস্টে আমরা যেদিন ওই সেমিনার রুমের বাইরে যাই, সেদিন আমাদের এইটুকুই ইচ্ছে ছিল যে কী এমন ঘটেছে এই সত্যটার কাছাকাছি আমরা পৌঁছতে চাইছি। তাহলে সেখান থেকে রাজ্য পুলিশ,
এসআইটি গঠন হয়, তদন্ত শুরু হয়, পুলিশের ভূমিকা আমরা দেখতে পাই। সেই পুলিশের ভূমিকায় আমরা আস্থা রাখতে পারিনি। আমরা আস্থা না রাখতে পারার কারণ বিশদে আপনাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত জায়গায় রেখেছি। কেন এফআইআর করা হলো না? টালা থানা কেন সুমোটো নিয়ে এফআইআর করলো না? ওই ক্রাইম সিন কেন কর্ডন করা হলো না? ওই জায়গাতে দেখা গেল স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে মেডিকেল কাউন্সিলিংয়ের কর্তা ব্যক্তিরা শুরু করে নানান লোকজনকে আমরা দেখতে পেলাম, কাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হচ্ছে, নানান অভিযোগ তথ্য, এগুলো সংবাদ মাধ্যমে সবার সামনে আছে। আমরা কি দেখলাম? প্রাইমারি চার্জশিট দিল। প্রাইমারি চার্জশিটের 16.29 পয়েন্টে যেখানে পরিষ্কারভাবে সিবিআই যে চার্জশিট দিয়েছে সেখানে পরিষ্কারভাবে বলছে যে এই কেসকে হাসাপ করা হচ্ছে, এভিডেন্স টেম্পারিং করা হচ্ছে, এটা ডিপ কনস্পিরেসি আছে, সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবে। 10ই এর আগের দিন 10ই ডিসেম্বরের সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে আমরা কি দেখলাম? 7টা স্টেটাস রিপোর্ট এর আগে জমা দিয়েছে, প্রত্যেকটা সিজিআই পড়েছেন, পড়ে তদন্তের গতি প্রকৃতি ঠিক পথে চলছে বলছে। আমরা চেয়েছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি, আমরা পেলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সুমোটো করে এই কেস নিলেন। আপামর বাঙালি থেকে শুরু করে, ব্যক্তিগতভাবে অনিকেত মাহাতো থেকে শুরু করে জুনিয়র ডাক্তার আমরা ভেবেছিলাম সুপ্রিম কোর্টের আন্ডারে যদি এই মনিটরিং হয় এবং এই তদন্ত প্রক্রিয়া চলে, হয়তো সাধারণ মানুষ একটা এই নির্যাতিতাকে আমরা হয়তো বিচার দিতে পারবো। আমাদের সহপাঠিনীর ওই দিন কী ঘটেছিল, কী ছিল তার চক্রান্ত, কী ছিল মোটিভ, যদি সঞ্জয় রায় একা একজন দোষী হয়, এই চার্জশিটে কী বলছে যে স্যাম্পেলগুলো নেওয়া হয়েছে সেই স্যাম্পেলগুলোকে যদি আমরা স্ক্রুটিনি করে দেখি সেখানে ইউরেথ্রাল সোয়াব এবং নিপিল সোয়াব ম্যাচ করছে সঞ্জয় রায়ের সাথে। বাকি যে সোয়াব স্যাম্পেলগুলো নেওয়া হয়েছে তার রিপোর্ট কী, তার স্ট্যাটাস কী, সেই স্ট্যাটাস কিন্তু চার্জশিটে নেই। তাহলে আর অন্য কারো ডিএনএ আছে কি না? অন্য কারো ডিএনএ যদি না থাকে আর কারো, তাহলে কলকাতা পুলিশেই তো অভিযুক্তকে অ্যারেস্ট করেছে, সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে, তাহলে এভিডেন্স টেম্পারিংয়ের প্রশ্ন কোথায়? তাহলে এইগুলোর কথা, এইগুলোর জায়গা আমরা চেয়েছিলাম। আমরা বলতে চাইছি, এখন আমরা মনে করি যে এই ঘটনায় একজন ব্যক্তির পক্ষে ঘটানো সম্ভব নয়। সেই ব্যক্তিটা যদি হয় একজন সিভিক ভলেন্টিয়ার, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার রুমে, যেখানে পেশেন্ট করিডোর আছে, যেখানে নার্সিং স্টেশন আছে, যেখানে জিডিএদের থাকার জায়গা আছে, তাহলে এতগুলো জায়গা থেকে একজন সিভিক ভলেন্টিয়ার, সে হসপিটালের কেউ না, সে ঢুকলো, রেপ অ্যান্ড মার্ডার করলো, বেরিয়ে চলে এলো, সিসিটিভি ফুটেজে দেখতে পেলো কলকাতা পুলিশ, এসে অ্যারেস্ট করলো, জেলে ঢুকে গেল। তাহলে কলকাতা পুলিশ যে জায়গায় এসেছিল, আজকে যদি এভিডেন্স টেম্পার বা তথ্য প্রমাণ লোপাট যা কিছু তথ্য উঠে এসছে সুপ্রিম কোর্টের তদন্ত প্রক্রিয়ার মধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি, চার্জশিটে যার বহিঃপ্রকাশ পেয়েছি, সেই জায়গা থেকে যদি অন্য কিছু না থাকে, তাহলে সেই দিন কি ঘটলো? একজন সিভিক ভলেন্টিয়ার এই ধরনের তাহলে মানছেন যে কলকাতা পুলিশ ঠিক যেখান থেকে যে জায়গায় 4 দিনে পৌঁছেছিল, সিবিআই কার্যত 4 মাসে পৌঁছেছে। আজকে যদি রাহুল বলে যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে ভরসা করলেই ভালো হতো, কারণ তারাই বিচারটা দিতে পারে, রাহুল দুটো উদাহরণ তুলতে পারে। এক হচ্ছে ফারাক্কার ধর্ষণ আর খুনের মামলা, 60 দিনের মধ্যে একজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ হলো। আর 2 জয়নগরে ধর্ষণ খুনের মামলা, 62 দিনের মধ্যে ফাঁসির আদেশ হয়েছে, দুটোই রাজ্য পুলিশ করিয়েছে। একদমই তাই। যে জায়গাটায় আসতে চাইছে সুমনদা, সেটা হচ্ছে এটা যে এর আগেও মানে একজন চিকিৎসক হিসেবে রেপের মতন ঘটনা, হয়তো সেটা মার্ডার হয়নি, মানে এইটাও একটা জায়গায় এসে ভাবতে হচ্ছে যেন ভাগ্যবান, মার্ডার তো হয়নি, রেপ হয়েছে। এইরকম আমার হসপিটালে এই মুহূর্তে একটা পেশেন্টের ওটি হয়েছে 3 দিন আগে, ভর্তি আছে, বিচার কিন্তু হয়নি। তাহলে নর্মাল সাধারণ মানুষের জায়গা থেকে তো এটা দাবি হবে যে আমি তো রাজ্য প্রশাসনের কাছে, আমার পাশে যে থানা আছে, আমার পাশে যে পুলিশ অফিসার আছে, আমার পাশে যে আমার প্রিন্সিপাল আছে, তার কাছেই তো আমি বিচার চাইতে যাব। আমি কি মঙ্গল গ্রহে গিয়ে কারোর কাছে বিচার চাইতে যাব নাকি? তাহলে এইটা তো নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সেই নৈতিক দায়িত্ব যদি আমরা দেখি, তাহলে আপনার যে জায়গা থেকে প্রশ্ন থেকে যে দুটো ঘটনার কথা বলছেন, সেই ঘটনায় যদি বিচার হয়, ইটস গুড, এটা নিয়ে আমার দ্বিমত নেই। কিন্তু আমরা আরজি করের ঘটনায় কি দেখেছি? আরজি করের ঘটনার শুরুর দিনের যে 9 আগস্টের যে জায়গা, সেটা আপনার কাছে রাখলাম। এই আন্দোলনকে কেন্দ্র করে স্বাস্থ্য দুর্নীতির কথা যেটা উঠে এসেছে রাখলাম। আরজি করের ভিতরে ক্যাম্পাস একজন প্রিন্সিপাল কিভাবে চালাতো সেই ঘটনা আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন, এই সংবাদ মাধ্যম দেখেছেন, থ্রেড কালচারকে কেন্দ্র করে কলেজে 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 কি অবস্থা। তাহলে একটা ডেড বডি ট্রাফিকিং, একটা ছেলে ডাক্তার চিকিৎসক ভর্তি হতে আসছে ম্যানেজমেন্ট কোটা, সেই তাকে কাস্টাডিতে পুরে দিচ্ছে উইথিন ফিউ আওয়ার্সের মধ্যে সন্দীপ ঘোষ, এবং সেই সিটটা কোথায় বিক্রি হচ্ছে। তাহলে কোনো জায়গা তারা ফাঁকা রাখেনি। ঠিক, আমি লাইন বলতে পারি এখানে, আপনি একটা অনেক লাইন বলবেন, আপনি বলে দিন, তারপরে একটু জাস্ট দাঁড়া। তাহলে এই যে যাবতীয় অভিযোগ, এইগুলো নিয়ে আরজিকর কেস,
আরজিকর নির্যাতিতার বিচারের জন্য মানে আজকের দিনটাকে যদি কিছু বলতে হয় দাদা, তাহলে আজকের দিনে সিবিআইয়ের এই যে ব্যর্থতা, আমরা মানে তদন্তের গতি প্রকৃতি ঠিক পথে চলছে না, প্রাইমারি চার্জশিটের পর আমরা অভিযোগ জানিয়েছি, সিজিও কমপ্লেক্স অভিযান করেছি, কি কি ত্রুটি আমরা প্রত্যেকটা পয়েন্ট আউট করে বলেছি, কিন্তু তারপরেও যদি এই হয় তাহলে একজন বাংলা, এই দেশ তো রবীন্দ্রনাথের, এই দেশ তো বিদ্যাসাগরের, এই দেশ তো প্রীতিলতার, এই দেশ তো নেতাজির, তাহলে এই দেশ যদি এই মনীষীদের হয়, তাহলে আজকে চার্জশিট না দেওয়ার জন্য যদি কেউ বাইরে বেরিয়ে যায়, তাহলে এই বাংলাটা কার হবে? না না, এবং মানুষ, সাধারণ মানুষ, তিনি এই ধরনের ভয়ঙ্কর ঘটনার পর কোথায় যাবেন, এই প্রশ্ন তো সবার। অনিকেত দা যে সমস্ত কথাগুলো বললেন, পুরো ডিটেলস বিবরণী দিলেন সেদিনকে কি কি হয়েছিল এবং কি কি দুর্নীতি আজকে এখানে এসেছে, এবং আরজি করে আজকে নয় 2007 সাল বাম আমল থেকে একাধিক ঘটনা ঘটে এসেছে। এই শোতে এইখানে নির্যাতিতার মা বাবা এসে বক্তব্য রেখেছেন, যা বক্তব্য রেখেছেন, যদি সেদিন, আজকে বিশ্বনাথ দা দিদি মোদি সেটিং অনেক কথা বললেন, যদি আমার নেতা, আমার নেত্রী সজল ঘোষ অগ্নিমিত্রা পল গাড়ির সামনে সেদিনকে না ঝাঁপিয়ে পড়তো, তাহলে কি এই এত কথা যে অনিকেত দা বললেন এগুলো মানুষ জানতে পারতো না? ওগুলোকে সুইসাইডের মতন, বাকি ঘটনার মতন এটা একটা সুইসাইড বলে চালিয়ে দেওয়া হতো। গাড়ির সামনে তারা ঝাঁপিয়েছে, আরে হ্যাঁ, ওই ক্ষেত্রে তোমরা নেওয়ার চেষ্টা করো। আমি বলতে চাইছি পরিষ্কার, আপনি দেখুন, রাজ্য বিজেপি আর ন্যাশনাল বিজেপি এক নয়। রাজ্য বিজেপি ওদের মতন, কিন্তু আমি বলছি গাড়ির সামনে আমি ঝাঁপিয়েছি, আমি রাজনৈতিক ফায়দাটা তুললাম, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওই মেয়েটার বাবা মা কি পেল, ওই গাড়ির সামনে নেয়া রাজনৈতিক খিটটা তো তাদের জন্য নয়। অনেকে সরাসরি যে কথা রাজর্ষিদা বললেন সে কথা সত্য, কিন্তু যে কথা রাজর্ষিদা বললেন না সে কথা হচ্ছে যে আমরা জানতাম যে এই কথা একদম সম্পূর্ণরূপে সত্য। যদি সেই দিন ওই সেমিনার রুমের বাইরে এই আমার মতন পিজিটিরা যদি না দাঁড়িয়ে থাকতো, তাহলে এইটা সুইসাইড বলেই চালানো হতো, এটাও আমরা মনে করি। এবং যে রাজর্ষিদা যেটা বলছে যে সেদিন তুমি কোথায় ছিলে ভাই, সেদিন আমি ওই সেমিনার রুমের বাইরে ছিলাম ভাই। সেদিনের এই ভূমিকা, জুনিয়র ডাক্তারদের এই ভূমিকাকে যদি কোনোভাবে ছোট করা হয়, আমি কারো ভূমিকা ছোট করছি না। জুনিয়র ডাক্তারদের ভূমিকা, রাজর্ষির ভূমিকা, কৌস্তব বাগচির ভূমিকা, অগ্নিমিত্রা পালের ভূমিকা, এক সেকেন্ড দুজনকেই থামালাম। আচ্ছা ঠিক আছে, না ও সত্যি বলেনি। আমি বলছি কারুর ভূমিকা ছোট এবং বড় করার প্রশ্ন নয়, কিন্তু মোদ্দা কথাটা বোধহয় দিলীপ ঘোষ বা এই 22 সালের 21শে আগস্ট বলে দিয়েছেন। দিলীপ ঘোষ অন ক্যামেরা বলেছিলেন যে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হলেও কোনো কাজের কাজ হচ্ছে না। গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং চলছে। সিবিআইয়ের কোনো আধিকারিক কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছেন। সিবিআইয়ের একটা অংশের সঙ্গে তৃণমূল নেতাদের সেটিং হয়ে গেছিল বুঝতে পেরেই ইডিকে পাঠিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কে বলেছেন? এই রাজস্বী যে দলটা করে রাজ্য বিজেপি, তার প্রাক্তন রাজ্য সভাপতি। এই রাজস্বী কি বলে শুনি। তাহলে পরে টাকা তো তৃণমূল দিচ্ছে, দিলীপ দা। না আমার না, দিলীপ দাকে বলো। তৃণমূল যদি কোটি কোটি টাকা দিয়ে যদি কিছু করার থাকে তার দায়ভার তো আর আমাদের নয় রে ভাই। যে নিয়ে তার দায়ভার নেই। না সিবিআই নিয়ে দিলীপ দার কথা অনুযায়ী বিক্রি হয়ে গেছে, দায়ভার নেই। তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এই কথা সত্য, আপনি মানতে চান। তৃণমূলই তথ্য প্রমাণ, আমি তো সেটাও মানছি, আবার কৌস্তব অগ্নিমিত্রার কথাও মানছি। আইপিএস অফিসার বসে বসে প্রেস কনফারেন্স করছে ফর্জড একখানা ছবি নিয়ে, এটা তো বিশ্ব সংসারে দেখেছে। আমি ফিরদৌসের কাছে আসবো। ফিরদৌস, আমি বলছি যে ও ঠিকই বলেছে যে সেদিন বিজেপি নেতারা গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আমার বক্তব্য, বিজেপি নেতারা যদি সিবিআইকে অ্যাক্ট করার জন্য ঝাঁপাতেন তাহলে বোধহয় ওই নির্যাতিতার ওই বাড়ির মানুষরা তারা একটু শান্তি স্বস্তি পেতেন। আমি বলছি যে রাজ্য পুলিশে ভরসা নেই বাড়ির লোক বলেছিলেন, সিবিআইতে সম্পূর্ণ ভরসা রাখছি বলেছিলেন। আজকে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে অভয়ার বাবা বলছেন যে সিবিআইতে আমার কোনো ভরসা নেই। এ তো মানে আমি বলছি ভারতবর্ষের গণতন্ত্রের বিচার ব্যবস্থার বৃত্ত সম্পূর্ণ হলো দুর্ভাগ্যজনকভাবে। দেখুন, আমি এই আরজি করে তদন্ত নিয়ে প্রথম যে সিবিআইয়ের দেওয়া চার্জশিটের 16.29 এই প্যারাটা আমি পুরোটা তার বাংলা তর্জমা করে
বলছি তার বাংলা তর্জমাটা এরূপ যে অভিজিৎ মণ্ডল এবং এই সন্দীপ ঘোষ তারা লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত, এবং কি হয়েছে না ডিস্ট্রাকশন অফ এভিডেন্স হয়েছে, সেই জন্য তারা কি সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চান। অর্থাৎ সাপ্লিমেন্টারি চার্জশিট এই প্যারাগ্রাফটা যদি পড়েন সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে তারা অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চান। এবার তারপরে দেখলেন যে স্ট্যাটুটরি পিরিয়ড আমাদের যে বিএনএসএস আছে বর্তমানে, সেখানে আন্ডার সেকশন 187 সাবসেকশন 3-তে বলা আছে যদি ধরুন ওই যদি লাইফ ইমপ্রিজনমেন্ট হয়, ডেথ পেনাল্টি বা 10 বছরের বেশি যে অফেন্সগুলো হবে সেই ক্ষেত্রে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে, অন্যদের ক্ষেত্রে 60 দিনের ক্ষেত্রে। এই যে সিবিআই যে ধরুন এই প্রভিশনটি পড়েনি তা কিন্তু নয়। তাহলে এই যে বিশেষ করে এই ধরনের কেসে আমরা যে পেশাগতভাবে যা দেখেছি সে 3টে কারণে মূলত এই স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে চার্জশিট দেওয়া হয় না, তার ফলে ডিফল্ট বেল পেয়ে যায়, ডিফল্ট বেল বা কম্পালসারি বা স্ট্যাটুটরি বেল পেয়ে যায়। 3টে কারণ এক হতে পারে যে সত্যি সত্যি ইনভেস্টিগেশন করে কিচ্ছু পাওয়া যায়নি, একদম এটা এক। দ্বিতীয় কারণ হচ্ছে অর্থের বিনিময়ে, মানে পয়সা টয়সা দিয়ে সেটিং টেটিং করে, মানে পুলিশ অফিসারকে যিনি আইও আছেন তাকে সেটিং টেটিং করে ভাই স্ট্যাটুটরি বেল পে হয়ে যাবে ভাই, ওই 90 দিনের মধ্যে চার্জশিট ফার্জশিট দিস না, এটা একটা কথা হয়। আর তৃতীয় আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে প্রশাসনিক বা রাজনৈতিক কারণে। এই যে 3টে কারণের মধ্যে এখন সিবিআই এই যে আরজিকর কাণ্ডে এই 3টে কারণের কোন কারণটি আছে সেটা এখন অনুসন্ধান করতে হবে, যে সত্যি সত্যি মানে অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, ইনভেস্টিগেশন করে কিচ্ছু পাওয়া যায়নি, নাকি অর্থের বিনিময়ে, নাকি প্রশাসনিক বা রাজনৈতিক কারণ। এইটা মূলত খোঁজ করতে হবে আরজিকর কাণ্ডে। আপনি যেখানে প্রথম চার্জশিটে বলছেন যে লার্জার কনস্পিরেসি রয়েছে, ডিস্ট্রাকশন অফ এভিডেন্স রয়েছে, এভিডেন্স হাসাপ করা হয়েছে, তারপরে আপনি 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারছেন না, এর পিছনে এর কোনো কারণটি নেই, এটা বললে অন্ততপক্ষে আর যে বিশ্বাস করুক, আমি অন্ততপক্ষে বিশ্বাস করব না। তার কারণ আপনি যদি কিছু না লিখতে, সবথেকে বড় প্রশ্ন দিনের পর দিন কোর্টে দাঁড়িয়ে ওইটা তাহলে বললে কেন? মানে আমি বলছি তাহলে দুজন নির্দোষ মানুষকে আমি যদি আজকের এটাই ধরি, তাহলে খুনের মামলায় দুজন নির্দোষ মানুষকে ফাঁসানো হয়েছিল, এ তো আয়দার মানে একেবারে আয়দার সিচুয়েশন, হ্যাঁ বা না, এ তো মাঝখানে যদি ইফস এন্ড বাটস এর কোনো জায়গাই নেই। শুধু তাই না, দেখুন মৌখিকভাবে বলা আদালতে দাঁড়িয়ে একটু বলে দিন, না শেষ করে এত বড় না দিনের পর দিন কোর্টে দাঁড়িয়ে আমি বলেছি কি কি ভয়ঙ্কর হিনিয়াস ক্রাইম এরা করেছে, তারপরে আমি চার্জশিটটাই দিলাম না, এটা কি বলে রাজশ্রী? নির্দোষ প্রমাণ তো 6 বছর পরে হবে, নারদা সারদা এখনো হয়নি, কেন হয়নি সে প্রশ্ন থাকবে। এবার বলি যে এই যে সিবিআই এর হাতে তদন্তভার কেন দেওয়া হয়েছিল। দেখুন কলকাতা পুলিশে যে আজকে বলা হচ্ছে যে অনেকেই বলছেন, আমি দেখলাম এক নেতাও বলছেন, সঙ্গে রাজস্বীও বলছে যে প্রথম দিন সমস্ত অকুস্থল পরিবর্তন করে দেওয়া হয়েছে, এভিডেন্স ট্যাম্পার, সেই জন্যই তো সিবিআই এর হাতে তদন্তভার ছিল। রাজস্বী কোর্ট বলেনি, সিবিআই বলুন। আরে প্রশ্ন সকলে সবাইকার সঞ্জীব তীর্থঙ্কর, মনীষা রায় মুখোপাধ্যায় এই কেস ভেবেছেন, এগুলো আপনাদের সময় তো এগুলো হয়নি, একটা মামলাও করেননি। করুন বিজন সেতুর মামলা করুন, করুন সাইবাড়ির মামলা করুন, মনীষা রায় মুখার্জি কোথায় গেল সেটা বলুন, সঞ্জীব তীর্থঙ্করের বিজন সেতুর মামলা করলে আর সিবিআই সেটিং করবে না। এবার বলে তোমার বলা শেষ হয়েছে। আচ্ছা যে কথা এই বিজেপি নেতা বলছেন বা উনি বলছেন বা ইভেন শুধু সে কথা সিবিআই বলেছে, এখন প্রশ্ন হচ্ছে যে এভিডেন্স কিভাবে ট্যাম্পার হলো সেটা তদন্তর ভারই তো সিবিআই হাতে ছিল, সিবিআই সেটা করতে আমার শুধু দুজনকেই আমি থামালাম। আমি বলছি আমার শুধু কৌতূহলের প্রশ্ন থাকবে যে সেদিন ওই গাড়ির সামনে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, যেমন কৌস্তব বাগচি, যেমন অগ্নিমিত্রা পাল, যেমন মীনাক্ষী, যেমন কলতান, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কতটা আফসোস হচ্ছে, অথবা তারা কাকে দায়ী করছেন যে 90 দিনে নির্ধারিত সময়ের মধ্যে সিবিআই চার্জশিটই দিতে পারলো না, এর জন্য তারা কাকে দায়ী করছেন, বিশেষ করে বিজেপি নেতা নেত্রীরা, আমার কৌতূহলের প্রশ্ন রইল। এখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব যে এই পুরো সিবিআই জিনিসটাকে ঠিক যেভাবে নিয়ে যাচ্ছিল, দিনের পর দিন কোর্টের তারিখ ধরে ধরে বলে গেলাম ঠিক কি বলেছে, এত কিছু কোর্টে বলল, কিন্তু শেষ পর্যন্ত চার্জশিটটা, সাপ্লিমেন্টারি চার্জশিটটা প্লেস করা হলো না, যেটা গত মঙ্গলবার অর্থাৎ আজকে 13 তারিখ 10 তারিখ সুপ্রিম কোর্টে অবধি মেনশন হলো দেয়া হবে বলে, আলটিমেটলি দেয়া হলো না। আবার বলছি কোন অঙ্কে দেখুন।
পদে পদে ষড়যন্ত্রের তত্ত্ব, আদালতে দাঁড়িয়ে বারবার যোগসাজশের অভিযোগ, দুই মাথার এক জায়গায় হয়ে তথ্য প্রমাণ লোপাটের দাবি। সিবিআই এর কাছে এত তথ্য থাকার পরও আরজিকরে খুন ও ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ, টালা থানার তৎকালীন ওসি। তার কারণ, গ্রেফতারের 90 দিনেও তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না সিবিআই। অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্বের ছড়াছড়ি সত্ত্বেও এখনো অবধি তথ্য জমা দিতে পারল না তারা। আর এতেই নানা মহলে প্রশ্ন উঠেছে। 10 বছর ধরে বলে আসছি তৃণমূল বিজেপি সেটিং। আর কবে পশ্চিমবাংলার বিজেপি নেতারা স্বীকার করবে যে ওদের মাথারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্রি হয়ে বসে আছে? অভিজিৎ মন্ডল, টালা থানার ওসি, তার ভূমিকা নিয়ে এই সিবিআই সুপ্রিম কোর্টে যে তথ্য দাখিল করেছিল তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের জাজ বলেছিলেন, আমার 30 বছরের কর্মজীবনে আমি পুলিশের এই ভূমিকা দেখিনি। অর্থাৎ তার বিরুদ্ধে প্রমাণ আছে, সিবিআইয়ের হাতেই আছে। তো যে প্রমাণ ওরা সুপ্রিম কোর্টে দাখিল করতে পারলো, সেইটা চার্জশিটের মাধ্যমে শিয়ালদা কোর্টে জমা দিতে পারলো না। এটা একটা বাচ্চাও বিশ্বাস করে। 3রা সেপ্টেম্বর আদালতে সন্দীপ ঘোষকে পেশ করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি ষড়যন্ত্রের মাথা সন্দীপ ঘোষ। তিনি আরো বলেন, আরো তথ্য প্রমাণ জোগাড় করতে তাদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন, বিশেষ করে সন্দীপ ঘোষকে। সেই জেরাতে আরো নতুন জট খুলতে পারে, তদন্তে নতুন কোনো দিশা খুলে যেতে পারে, এমনকি মূল অপরাধ সম্পর্কে কোনো যোগসূত্র পাওয়া যেতে পারে। হাইকোর্টের নির্দেশে যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির মধ্যে যোগসাজশ ও বৃহত্তর ষড়যন্ত্রেরও দাবিও করে সিবিআই। রিমান্ড লেটারে কেন্দ্রীয় এজেন্সি দাবি করে 9 আগস্ট দুপুরে আরজিকর মেডিকেলের সুপারকে দিয়ে সন্দীপ ঘোষ টালা থানায় যে অভিযোগ করিয়েছিলেন তাতে সঠিক তথ্য ছিল না, এমনকি জেনে বুঝে আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গোটা ঘটনাকে গুরুত্বহীন করে দেখাতে চাওয়ার জন্যই তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির তরফে আদালতে আরও দাবি করা হয়, আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মধ্যে কথা হয়েছিল। দুজনের মধ্যে কোনো যোগসাজশ থাকতে পারে, আরজিকর কাণ্ডে বৃহত্তর চক্রান্ত থাকতে পারে। দুজনকেই শিয়ালদা আদালতে পেশ করে টালা থানার ওসির ভূমিকা প্রসঙ্গে সিবিআই এর আইনজীবী আদালতে সওয়াল করেন। সকাল 10টায় খবর পেলেও রাত 11টা 13 নাগাদ অভিযোগ দায়ের করেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এত ঘন্টায় এফআইআর দায়ের হলো না কেন? এটা কর্তব্যে গাফিলতির অন্যতম একটি উদাহরণ। ধর্তব্যযোগ্য অপরাধে অনেক আগেই এফআইআর করা উচিত ছিল। আমাদের মনে হয় তিনি কোনো যোগসাজশের অঙ্গ। তাকে এই মামলা আরো সতর্কতা নিয়ে দেখতে হতো, তিনি সেটা দেখেননি। তিনি কাউকে আড়ালের চেষ্টা করছিলেন কিনা সেটা তদন্ত করে দেখতে হবে। কিন্তু এত কিছুর পরও খুন ধর্ষণ মামলায় 90 দিনের মধ্যে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না সিবিআই। ওদের এগেনস্টে শুনেছিলাম যে লার্জার কনস্পিরেসির কথা বলা হয়েছিল। যদি লার্জার কনস্পিরেসি থেকেই থাকে তাহলে তো আমার মনে হয় টাইমলি চার্জশিট দেওয়ার কথা ছিল এদের এগেনস্টে। একটা লোকের এগেনস্টে যখন এরকম বলা হয় তার এগেনস্টে কংক্রিট কোনো এভিডেন্স না পেলে এরকমভাবে বলা যায় না। যে তুমি তার এগেনস্টে যদি সেরকম কংক্রিট এভিডেন্স না পাও তাহলে তুমি অ্যারেস্টটা করলে কেন? জামিন পাওয়ার পর এদিন সন্ধ্যায় জেল থেকে মুক্ত হন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনাদের মনে থাকবে যে সম্পূর্ণ স্রোতের বিরুদ্ধে বিপরীতে গিয়ে সেই দিনও 16ই সেপ্টেম্বর আমরা বলেছিলাম অভিজিৎ মণ্ডল গ্রেফতার হওয়ার পর যে অভিজিৎ মণ্ডল সম্পর্কে যা বলা হচ্ছে তার জন্য অভিজিৎ মণ্ডলই কি দায়ী, নাকি তার পিছনে যারা আছেন তাদের অবধি ওঠা যাবে না, সেখানে কোনো বাধ্যবাধকতা কাজ করছে। একেবারে পরিষ্কার। আমার পরে অনেকে বলেছিলেন যে আপনি অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়ালেন, আমি বললাম না, কিন্তু অভিজিৎ মণ্ডলের মোটিভটা কি, কে তাকে নির্দেশ দিয়েছিল, সেই ব্যাপারে এতদিন পর পর কোর্টে বলেও সিবিআই নিশ্চুপ কেন? তাহলে হয় সিবিআই সত্য বলেনি, আর নয়তো সত্যটার পুরো চেহারাটা সামনে আনতে পারছে না। আমি ঠিক কী বলেছিলাম ওই সেপ্টেম্বর মাসে দেখাবো। তিলোত্তমার খুন এবং ধর্ষণের ঘটনার তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগে টালা থানার ওসিকে গ্রেফতার করেছেন। এই পর্যন্ত শুনে আপনার যদি মনে হয় যে ডিসিপ্লিন ফোর্সের একজন ওসি, একজন, আমি ঠিক হায়ারার্কি পিরামিডটা কলকাতা পুলিশের আপনাদের সামনে রাখবো, যে ওসি যদি এই কাজ করেও থাকেন, সব থেকে বড় প্রশ্ন তিনি করলেন কার নির্দেশে? অর্থাৎ এই ওসির, তাকে আমি চিনিও না, কিন্তু পুরো দায় কি তার? সব থেকে বড় প্রশ্ন এটা। তার কারণ কালকে সিবিআই কোর্টে যে তথ্য প্রমাণ দিচ্ছে তাতে এই ওসির বিরুদ্ধে 7টা গুরুতর অভিযোগ আনছে। তার মধ্যে এই রকমও যে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স অর্থাৎ পিও কর্ডন করতে তিনি ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ময়নাতদন্তে পরিবার দাবি করেছেন, তিনি স্বীকার করেননি।
এবং মৃত্যু, মেয়েটি মারা গেছে, এটা একেবারে স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট হওয়া সত্ত্বেও অভিযোগপত্রে কেন আনকনশাস, অচৈতন্য লেখা হয়েছে? কিন্তু বলুন তো, যে খুনের ঘটনায় একেবারে স্পটে কলকাতা পুলিশের স্বয়ং কমিশনার সহ একাধিক আইপিএস, একাধিক উচ্চপদস্থ অফিসার রয়েছেন, সেখানে টালা থানার ওসি এই 7টা বাদ দিন এই 2-3টে সিদ্ধান্ত নেওয়া কি তার একার দায় হতে পারে? এই জন্যই প্রশ্ন করলাম যে তাহলে কি তাকে বলির পাঁঠা, স্কেপগোট বা ওই হিন্দিতে যাকে বলে বলিকা বকরা করা হচ্ছে? এই প্রশ্ন খুব আমি সচেতনভাবে তুলছি, তার কারণ অবধারিতভাবে এর পরের প্রশ্ন কি হতে পারে? তিনি যদি করে থাকেন কারুর নির্দেশে, তাহলে কার নির্দেশে? ওপরওয়ালাকে কার নির্দেশে? নাকি যে ওসির ওপরে ওঠা যাবে না এটা বুঝেই সিবিআই গুটিয়ে গেল? এই প্রশ্ন তো আজকের দিনে আরও প্রাসঙ্গিক। আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, এক হচ্ছে যে আমরা প্রত্যেকে জানি যে এথিক্স অনুযায়ী যখন রেপ অ্যান্ড মার্ডার এই রকম গুরুত্বপূর্ণ কেস, যে কোনো এজেন্সি, সিবিআই হতে পারে, রাজ্য পুলিশ হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে, তারা যখন যে কোনো তদন্তকারী সংস্থা এথিক্যাল কারণে যখন গ্রেফতার করছে, কিছু নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া কখনো গ্রেফতার করে না। তার কারণ সব থেকে হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে তারা তদন্ত করছে। রহস্যজনকভাবে তারা কোর্টে গিয়ে দিনের পর দিন বলল যে এই আছে, এই আছে, এরা এই করেছে, অথচ প্রমাণটা এস্টাবলিশ করলো না। এস্টাবলিশ করা বাদ দিন, 90 দিনে চার্জশিটও দিল না। আবার ঘুরে ফিরে সেই প্রশ্ন যে দিল না, না দিতে চাইল না। সুমন, দেখো, আমি তোমায় বলি, পরিষ্কার ইনভেস্টিগেশনের পার্টটা বলার চেষ্টা করছি। কালপেবিলিটি যদি ট্রান্সফার না করে তাহলে তুমি অ্যারেস্ট করতে পারো না প্রাইমা ফেসিলি। মানে তোমার অপরাধটা কিছুটা ট্রান্সফায়ার করতে হবে, তা বললে তো হবে না। সিবিআই নিজে স্বীকার করছে অনেক গাফিলতি আছে। রাত্রিরে 11, সাড়ে 11টায়, আরে ওখানে হোমিসাইডের পুরো সেট ওখানে রয়েছে। নিয়মই হচ্ছে ইন এ কেস অফ হোমিসাইড যেটা করবে দ্যাট ইজ ফাইনাল, দ্যাট টু আন্ডার দ্য ডাইরেক্ট সুপারভিশন অফ কমিশনার অফ পুলিশ, অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, স্পেশাল সিপি, জয়েন্ট সিপি, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে হচ্ছে ওসি। সুতরাং তার কোনো রোল নেই ওখানে। 1, 2 নম্বর হচ্ছে সিবিআই, দেখো, প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি ইন দি কান্ট্রি, দুটোর মধ্যে হতে পারে একটা। দেখো, বরাবর বলে যাচ্ছে যে টালা থানায় বসে বিরাট কনস্পিরেসি, তোমার এখানে একদম কনস্পিরেসি হয়েছে। অতগুলো ডিভিআরকে আমরা তার হার্ড ডিস্ক নিয়ে আমরা পাঠাবার চেষ্টা করছি, এতবার কথা হয়েছে। আজকের এই রোবাস্ট ডিজিটাল এবং টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনের যুগে হোয়াটসঅ্যাপ চ্যাট বা হোয়াটসঅ্যাপ ফোনে অনেক কথাই হতে পারে, সেগুলো কিন্তু রিট্রিভ করা যায়, সেটাও করা যায়। তাও পর্যন্ত করলো না। রাত্রির 12:15টার সময় কেস স্টার্ট হলো, সেটাও যদি ধরে নিয়েছি, দ্যাট মে বি এ মিসকন্ডাক্ট, সেটা একটা গাফিলতি হতে পারে, তার জন্য ডিপার্টমেন্টাল অ্যাকশন হতে পারে। কিন্তু অ্যারেস্ট, যদি অ্যারেস্টই করো তাহলে তো তুমি বরাবর বলে আসছো, ইভেন সুপ্রিম কোর্টে মিথ্যে কথা বলেছে, অসত্য কথা বলেছে, এবং অ্যাটর্নি জেনারেল তাই বলেছে, সিবিআই এর হয়ে তাই বলেছে। সুতরাং আমার যেটা শেষ যেটা আমি তোমায় বলতে চাইছি, দেখো, সিবিআই কিন্তু প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি হলেও তুমি দেখো সিস্টেমেটিক্যালি এবং কনসিস্টেন্টলি নারদা সারদা বলো, এবং তারপর থেকে তুমি দেখো এই মানিক ভট্টাচার্য থেকে শুরু করো, অর্পিতা যার ঘরেই 50 কোটি টাকা পাওয়া গেছে সে বলো, তোমার জীবন সাহা বলো, হালফিল পার্থ, সবাই কিন্তু ইজ বিং বেল আউট। অনুব্রত মণ্ডল গরুচা, কয়লা, লোহা, বালি সব কিন্তু পেয়ে যাচ্ছে। আমার কিন্তু একটা হাঞ্চ কাজ করছে। কি সেটা? এটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট নয় তো? আই কোয়াইট এগ্রি উইথ বিশ্বনাথ। এটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট নয় তো সমস্ত দিক দিয়ে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সিবিআই এর কোন বাধ্যবাধকতায় সিবিআই 90 দিনে, একেবারে পরিষ্কার 90 দিনে চার্জশিট দিতে পারলো না? আমি এইখানে শুধু মাননীয় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সুজয় কৃষ্ণ ভদ্রের আগাম জামিনের মামলা, মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি, তার একটু পর্যবেক্ষণ আপনাদের সামনে রাখি, তারপরে মিলিয়ে নিন যে আজকের সিবিআই এই কাজ করলো কেন, অথবা এই কাজ করতে বাধ্য হলো কি কেন। মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন, আমার অভিজ্ঞতা থেকে আমি জানি
যে সিবিআই কখনোই তাড়াহুড়ো করে গ্রেফতারির ওপর জোর দেয় না। আই রিপিট দ্য ফার্স্ট সেন্টেন্স। আমার অভিজ্ঞতা থেকে আমি জানি যে সিবিআই কখনোই তাড়াহুড়ো করে গ্রেফতারির ওপর জোর দেয় না। যতক্ষণ না পর্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধমূলক উপাদান পাওয়া যায় ততক্ষণ সিবিআই গ্রেফতারের পথে যায় না। আজকে কলকাতা হাইকোর্টের অন্যতম সবথেকে সিনিয়র বিচারপতির এই বক্তব্য, তাঁর এই অভিজ্ঞতা, এই পর্যবেক্ষণের পাশে একেবারে স্পষ্ট করে রাখুন আজকের সিবিআইয়ের কীর্তি। আমি বলছি এই কীর্তি নিয়েই আমি রাহুলের কাছে আসবো। রাহুল, কীর্তি কিন্তু শুধু সিবিআইয়ের, একটু পরে রাজস্বী, সেটা হচ্ছে যে মঙ্গলবার অর্থাৎ 10 তারিখ সিবিআই মানে সিবিআইয়ের তরফে এই দেশের সলিসিটর জেনারেল তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জানিয়েছেন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে গেলে রাজ্য সরকারের যে অনুমতি লাগে, সন্দীপ ঘোষ এবং আশিস পাণ্ডেদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করার প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। আবার বলছি যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে। এখানে প্রশ্ন উঠবে, ঠিক এতক্ষণ খুব হাসি মুখে রাহুল শুনছিল, কিন্তু ঠিক উল্টো দিক থেকে আসবো, রাজ্য কি চায়। ইতিমধ্যেই অভিক দে রাজ্য মেডিকেল কাউন্সিলে ফিরেছে। লোকে বলছে যে সন্দীপ ঘোষ জামিনে মুক্ত হলে আর কয়েক মাস পরে তিনিও হয়তো আরজি করের আবার অধ্যক্ষের চেয়ারে গিয়ে বসবেন। আমি একটা কথা খুব ভেবে আনন্দ হাসছিল বলছি না, রাহুল হাসি মুখে শুনছিল, আমি খালি ভাবছিলাম একই মুখ সমান, এই ফিরদৌস শামীম, এই বিশ্বনাথ চক্রবর্তী, এই সলিল ভট্টাচার্য বা অনেকে তো আমার ছোট ভাই, অনেকের আমি কথা বলছি না, সময় কিরম পাল্টায়। একটা কেন ওকে ডিসকাউন্ট দিলে কেন? আমি ডিসকাউন্ট দিচ্ছি অন্য কারণে, বয়সের কারণে আমি বলছি না, ঠিক আছে আছে। আর একটা সময় একটা হিন্দিতে কাহাওয়াত আছে যে ইনসান বলওয়ান নেই হতা হ্যায় ওয়াক্ত বলওয়ান হতা হ্যায়। মানুষ শক্তিশালী হয় না, সময় শক্তিশালী হয়। ঘটনা প্রবাহে দাঁড়িয়ে টাইম ইজ দ্য বেস্ট হিলার। এক্স্যাক্টলি, এমন টাইম খাওয়ায় তদন্তকারী সংস্থা যাতে মানুষের মাথা থেকে অপরাধের গ্র্যাভিটিটাই চলে যায়। আরে একদম সময় তো তোমারই, তোমাদের। তার মানে দেখো আজকে আমাকে বলতে হচ্ছে না কেন, যেখানে দাঁড়িয়ে 4 দিন আর 4 মাস, তুমি চমৎকার একটা উপমা দিলে, 4 দিন আর 4 মাস, যে 4 দিন নিয়ে আমরা নিষ্ফলভাবে বলতাম সুমন আমাদের সময় দেওয়া হয়নি, তুমি তখন বলতে কেন 4 দিন দিয়েছে, তো সেখানে তুমি নয়, সেখানে দাঁড়িয়ে তার নির্যাতিত তার বাবা মা খুব স্বাভাবিকভাবে তাদের দাবি হতেই পারে, বা অনেকেই দাবি করেছিল যে কলকাতা পুলিশের থেকে তদন্তভার কেড়ে নেওয়া উচিত। আমি তাদের কথা ভাবছি আজকে, যে আজকে দাঁড়িয়ে তুমি ফরাক্কার কথা বললে, আমি তো এটাও দাবি করছি আজকে ফরাক্কায় 60 দিন, জয়নগরের কথা বললাম, ফরাক্কার কথা বললাম, কিন্তু তুমি যেটার উত্তর দিলে না সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে চার্জ ফ্রেম করার অনুমতিটা রাজ্য সরকার কেন দিচ্ছে না। আমি মুশকিল হচ্ছে যে এই যে রাত দখল বলো, যেটাই বলো, যে মানে বারবার অভিমুখ ছিল তৃণমূল কংগ্রেস, আমরা বারবার এখানে আসে বলার চেষ্টা করেছি যে আমাদের ব্যাপার নয়, এটা তো সিবিআইয়ের ব্যাপার। তো কতটা পথ হাঁটলে বিচার পাওয়া যায়, বা কতটা কোন পথে হাঁটলে বিচার পাওয়া যায়, পাল্টে দিই, এটা কলকাতার রাজপথ না দিল্লির রাজপথ? আজকে দাঁড়িয়ে আজকে তারা রাত দখল আবার নতুন করে করবে, তো কার বিরুদ্ধে করবে, কার বিরুদ্ধে আঙুল তুলবে? আজকে সেই সময়টা বলার সময় আমি সেটাই বলছি তোমাকে। আমরা যখন বারবার বলেছি আমার ভালো লাগছে যে যেটা আমরা খাঁচাবন্দি তোতা ছেড়ে দাও, সিবিআই কি ছিল এখানে ছেড়ে দাও, আজকে বিশ্বনাথ অনেক কথা বলছেন, আমরাও সেটা বারবার বলার চেষ্টা করেছি। অনিকেতের প্রতি আমি সম্পূর্ণ আস্থা নিয়ে বলছি, আমাকে শেষ করতে প্লিজ, এতক্ষণ বলেছেন তো। অনিকেতা যখন গেল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী মানলেন, কলকাতা সিপি অপসারণ হলো, মানে বদলি হলো, স্বাস্থ্য বিভাগের 2জন আধিকর্তাকে পাল্টে দিলেন, সিকিউরিটি ল্যাবসে তুমি দেখবে ন্যারেটিভ কিভাবে চেঞ্জ হয়েছে। সেই সময় দাঁড়িয়ে বারবার যারা চিৎকার করে বলতেন দোষীর ফাঁসি চাই, পরবর্তীকালে হয়ে গেল ফাঁসি না, পরবর্তীকালে হয়ে গেল যে আমরা সিকিউরিটি ল্যাবসের জন্য দাবি করছি, আমরা কলেজ ইলেকশনগুলোর জন্য দাবি করছি, ন্যারেটিভটা চেঞ্জ হতে আরম্ভ হলো আস্তে আস্তে। আজকে তুমি তুমি যেটা বলছো না যে আজকে দাঁড়িয়ে কেন দাঁড়িয়ে এই কথা বলা হচ্ছে রাজ্য সরকার কেন দিচ্ছেন, তো সবই তো আদালতে গিয়ে হয়েছে। আদালতে গিয়ে তারা জানিয়েছেন যে চার্জ ফ্রেম করতে পারছেন না, তার কারণ রাজ্য সরকার সরকারি আধিকারিকদের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি দিচ্ছেন না, স্যাংশন দিচ্ছেন না। এটাও তো আদালতে গিয়ে বলতে পারতো। আদালত যদি আদালত অ্যাকশন দিত, প্রশাসন মানতে বাধ্য, কেন করেন না? বাবা, তোমাদের বাংলার প্রশাসন আদালতের নির্দেশে চলে? আমি তো ভাবতাম নির্বাচিত সরকার করে মার্সিডিজ বেঞ্জের মতো চলে। যদি বলতো তার মানে আদালত প্রশাসনটা ভরসা রেখেছে। খুব দ্রুত মিসলিড করবার, দর্শকদের মিসলিড করার চেষ্টা করছে। ডে 1 থেকে আপনি যদি দেখেন, আমি সবসময়ই বলেছি যে সিবিআই তদন্ত শেষ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হবে, তো এই প্রশ্নটা দিনের পর দিন নিচ্ছে। আমি বারবার বলছি যে সেটিং না থাকলে যে সিবিআই একের পর এক অভিযোগ শুরুতে, মামলা শুরুতে করেছিল, একটা
একটা অভিযোগ আছে প্রমাণ রাখতে পারবো না। সেটিং না থাকলে হয় কখন একবারও বললেন না যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও ন্যাশনাল হেরাল্ডের মামলায় বেলে বাইরে আছে, তাহলে বিজেপি আর কংগ্রেসেরও সেটিং আছে, এটা কিন্তু কেউ বলতে পারছে না। এইখান থেকে রাজনৈতিক যে চাপানুতরটা শুরু হয়েছে, একেবারে তৃণমূল পরিষ্কার বলছে যে ফারাক্কায় ধর্ষণ এবং খুনের মামলায় 60 দিনের মধ্যে শাস্তি এবং জয়নগরে ধর্ষণ ও খুনের মামলায় 62 দিনের মধ্যে ফাঁসির অর্ডার। অর্থাৎ এই মামলা যদি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের হাতে থাকতো, একেবারে নিশ্চিতভাবে তারা বিচার পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হতো। পাশাপাশি আজকের ঘটনায় কেউ প্রশ্ন তুলতেই পারেন যে তাহলে 4 দিনে কলকাতা পুলিশ যেখানে পৌঁছেছিল, 4 মাসে সিবিআই কি সেই একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল? দেখুন, 90 দিনে চার্জশিটে দিতে পারল না সিবিআই। আরজিকর খুন ধর্ষণ কাণ্ডে জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। একই দিনে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ইডিএ। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর ফের একবার এই দুই কেন্দ্রীয় এজেন্সির দক্ষতা নিয়ে যেমন প্রশ্ন উঠল, তেমনি দুই এজেন্সির তদন্তের নেপথ্যের রাজনৈতিক সমীকরণ, শীর্ষ নেতাদের সম্পর্ক, এসব কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে তা নিয়েও ফের একবার জোরালো প্রশ্ন উঠে গেল। একদিকে যখন আরজিকর ধর্ষণ খুন মামলায় কলকাতা পুলিশ যেখানে তদন্ত শেষ করেছিল তার থেকে এক ধাপও এগোতে পারল না সিবিআই, তখন কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনের 62 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করল বারুইপুরের পক্সো আদালত। ঠিক একইভাবে মুর্শিদাবাদের ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় 2 মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে শুক্রবার শাস্তিও ঘোষণা করে দিলেন বিচারক। যে উদাহরণ তুলে ধরে লোকসভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলেন, You have heard, everyone has heard about the Arjikor's sad rape case and death case. It has happened in now 8th or 9th August. CBI is investigating the matter. Still now the investigation is not completed. Trial has not been completed. After that, 2 rape and death case had happened in West Bengal. And within 60 days, sir, appropriate court have convicted the accused and declared death sentence. আর এখানেই কংগ্রেস সিপিএম দাবি করছে পুরোটাই বিজেপি ও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের গটাপের ফলাফল। তাদের দাবি, যেভাবে সারদা কেলেঙ্কারি, নারদ স্ট্রিং অপারেশন, রোজভ্যালি কাণ্ড, নিয়োগ দুর্নীতি, কয়লায় কেলেঙ্কারি, গরু পাচারের মতো নানা ক্ষেত্রে মামলা 10 বছর, 8 বছর, 6 বছর ধরে চলছে তো চলছেই, বিচারও শেষ হচ্ছে না, কেউ শাস্তিও পাচ্ছে না, শুধু জেলে যাচ্ছে আর জামিন পাচ্ছে। তেমনই পরিণতি আরজিকর খুন ধর্ষণ কাণ্ডেরও হতে চলেছে। সবটাই কেন্দ্র ও রাজ্যের শাসক দলের গটাপ, সেটিং। বারবার বোকা হচ্ছে রাজ্যবাসী। 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই, এটা কি শুধুই কাকতালীয়? দাদা দিদিকে বিব্রত করবেন না, দিল্লির বিজেপি রাজ্যের তৃণমূলকে বিব্রত করবে না বা ফেঁসে যাক এমন কোনো কাজ করবে না, তাই হালকা করে সেভ করে দিল আর কি। যদিও সেটিং এর অভিযোগ মানতে নারাজ বিজেপি ও তৃণমূল। সিবিআই যে চার্জশিটে তাদের নামটা দেবে, তাদের জন্য তো প্রয়োজন মতো এভিডেন্স দরকার ছিল। সেই এভিডেন্সটা মানে দেওয়ার কার দায়িত্ব ছিল, সাহায্য করার দায়িত্ব কার ছিল? রাজ্য সরকারের। প্রথম থেকেই আমরা দেখেছি যে এভিডেন্সগুলোকে লোপাট করা হয়েছে এবং বিভিন্নভাবে তাদেরকে অসহযোগিতা করা হয়েছে। কিন্তু এই পুরো দায়ভারটা কিন্তু আজকে রাজ্য সরকারের। সবাই হয়তো সিবিআইয়ের কথা বলছে বিভিন্নভাবে, সেই সময় যদি তথ্যগুলোকে ছাড়া লোপাট করে দেয়, নষ্ট করে ফেলে, সেগুলো যদি না দেয়, তাহলে সিবিআই কি করে কিছু করবে? তদন্তের নেপথ্যে সত্যি রাজনীতির খেলা থাকলে কি সাধারণ মানুষের আস্থা এজেন্সির উপর থাকবে? রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কিন্তু সুপ্রিম কোর্ট তো বলেছিল লার্জার কনস্পিরেসি খুঁজে বার করতে। এই মামলার ভবিষ্যৎ আদৌ কোনো উজ্জ্বল বিন্দু দেখতে পাচ্ছ? দেখুন, আমি প্রথমেই বলি যে এই যে তদন্ত, এটা একটা এক্সিকিউটিভ ওয়ার্ক, আপনি বিশ্বাস করুন বা না করুন। তো আমাদের দেশে কি হচ্ছে, রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্ত করবে অথবা কেন্দ্রীয়। রাজ্যের তদন্তকারী সংস্থা কি? ধরুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সিআইডি। অপরদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি? সিবিআই বা ইডি। এরা পরিচালিত হয়, এদের এক্সিকিউটিভ দেয়। এখন এক্সিকিউটিভ 2 রকম হয়, একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ, একটা হচ্ছে পার্মানেন্ট। যেমন আইএস অফিসার, WBCS অফিসার, দে আর পার্মানেন্ট এক্সিকিউটিভ। সেরকম পলিটিক্যাল এক্সিকিউটিভ হচ্ছে যারা মন্ত্রী হিসাবে
আপনি নির্বাচিত করেন। এখন বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানুন বা না মানুন, যতই কোর্ট মনিটর তদন্ত হোক, কোর্টের নিজস্ব কোনো তদন্তকারী সংস্থা নেই। ফলে যে কলকাতা হাইকোর্ট যে তদন্তের নির্দেশ দিল, রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্ত করলে সঠিকভাবে তদন্ত হবে না, এটা বুঝে নিয়েই যেমন নিয়োগ দুর্নীতিতে সিবিআইকে হাতে দায়িত্ব দিয়েছিল, সেরকম একইভাবে যখন প্রথম দিনেই বুঝেছে একদম প্রথম দিনেই বুঝেছে যে এই তদন্তভার কখনোই রাজ্য সরকারের পুলিশের হাতে থাকলে এই তদন্তভার সঠিকভাবে তদন্ত হবে না বলে সিবিআই হাতে দায়িত্ব নেই। অন্য কোনো উপায় নেই। ফলে এইখানে মূল দায়িত্ব বর্তায় এক্সিকিউটিভদের উপরে। এই এক্সিকিউটিভ কারা? এই এক্সিকিউটিভ বোথ দ্য এক্সিকিউটিভ, পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যাজ ওয়েল অ্যাজ পার্মানেন্ট এক্সিকিউটিভ। যদি তারা এক্সিকিউটিভ যদি প্রপারলি ওয়ার্ক না করতে পারে, এই ব্যর্থতার দায় এক্সিকিউটিভদের নিতে হবে। দেখবে এটা দাগিয়ে দেওয়া হচ্ছে বারবার, যে আন্দোলনে দেখেছি আমরা, রাতে বলো, ডাক্তারদের আন্দোলন বলো, যেখানে আন্দোলন বলো, বারবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা, বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা, বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে কথা। আমরা সেখানে কিন্তু বারবার বলেছি যে ভাই, রাজ্য সরকার তার করেছে কোর্টের নির্দেশে, যখন প্রথম সিবিআইকে দেওয়া হয়েছে, যে তৎপরতার সাথে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী তখনও কিন্তু বলেছিলেন যে আমাদের আপত্তি নেই, কিন্তু আমাকে তৎপরতা বাদ দাও, চার্জ ফ্রেম করতে অনুমতিটা তো একটা রুটিন ওয়ার্ক, সেটা কেন রাজ্য আটকে রেখেছে? বলছি আমি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় জানি না কি সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কোন শব্দ বলেননি, অর্থাৎ কোনো কাউন্টার হয়নি, অর্থাৎ সত্যি সত্যি এখনো পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। জয় মাল্য বাগচি দুবার দিয়েছে, চিফসেটকে টাইম দিয়েছে, চিফ সিকিউরিটি ফেল টু কাম, তারপরে 3 মাসের টাইম চাইলো, 3 মাসের পরে এলো না, কোন ক্ষেত্রে যে জায়গাটা বলতে চাইছি সন্ধ্যা আলোচনা থেকে যেমন উঠে আসছে যে আমরা যেন একটা মানে রাজ্য সরকারের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছিলাম। আমাদের সিজিও অভিযান, সিজিও কমপ্লেক্সের জায়গা, চার্জশিটের, স্যার একটু শুনলে ভালো লাগবে, যে চার্জশিটের যে জায়গাগুলো আমাদের খারাপ ঠিক আসছিল না মনে হচ্ছিলো, সেই জায়গাগুলো সম্পর্কে আমরা সরব হয়েছি, প্রত্যেকবার বলেছি। তাহলে একটা গণতান্ত্রিক পরিসরে আমাকে তো কোথাও না কোথাও একটা আস্থা রাখতে হয়, ভরসা রাখতে হয়। সেই জায়গা থেকে আমরা সিবিআই তদন্তকারী সিবিআই এবং ইয়ের উপর ভরসা রেখেছিলাম। আমরা রাজ্য প্রশাসনকেও মনে করেছিলাম হয়তো আলোচনার পর একটা সদর্থক, কিন্তু কারো ওই মানে শিক্ষক যেমন কান মুলে দেয় না, কান মুলা খেলেও কিছু ছাত্র আছে তারা যেমন শেখে না। আজকে দেখলাম, একদমই তাই, আজকে দেখলাম যে এই যে স্বাস্থ্য দুর্নীতির মামলা, যেখানে আপনি বললেন 27 নভেম্বর নাকি সিবিআই চেয়েছে তাদের কাছ থেকে, কিন্তু এখনও তো কই দিল না। তাহলে যে প্রশ্নটা বারবার উঠে আসছে, দুটো জায়গা, একটা হচ্ছে যে আমরা তদন্তের জায়গা থেকে দেখলাম যে 90 দিন হয়ে গেল অথচ সিবিআই ব্যর্থ, তাহলে এই ব্যর্থতার যেমন একটা তার দায় আছে। রাজ্য সরকারের দিক থেকে স্বাস্থ্য দুর্নীতির মামলায় তারা ক্লিয়ারেন্স দিচ্ছে না কেন, এটাও একটা জায়গা থাকে। তাহলে এই সামগ্রিক অর্থে একজন নাগরিক, একজন জুনিয়র ডাক্তার হিসেবে যদি ভাবতে হয় আমাকে, তাহলে আমি বিচার ব্যবস্থার জায়গা থেকে কোথায় গিয়ে বিচার পাবো? কিন্তু অনেকে একটা প্রশ্ন পাশাপাশি অবশ্যই উঠেছিল যে বিশেষ করে নবান্নের বৈঠকের পর, যে যতটা তোমরা নির্বাচন এবং অন্যান্য বিষয় সময় ব্যয় করেছো, আলোচনার যতটা হয়েছে, ততটা কিন্তু মূল বিষয় অর্থাৎ অভয়ার এই মৃত্যু এবং তার বিচার বিষয় সুমনদা করেছেন, আমি খুব ধন্যবাদ, কৃতজ্ঞ আপনার কাছে। কারণ আপনারা যদি প্রথম দিনের মিটিংটা লাইভ স্ট্রিমিং দেখতে পেতেন, তাহলে আপনারা বুঝতে পারতেন যে সিপির এগেনস্টে আমাদের কি অভিযোগ ছিল, আমরা বিচারের প্রশ্নে সিপিকে কেন পদত্যাগ চাইছি, কোন প্রশ্নে পদত্যাগ চাইছি, স্বাস্থ্য অধিকর্তার যে পদত্যাগের দাবি আমরা কেন চাইছি, সেদিন ইলাবোরেটলি প্রত্যেকটা টু দ্য পয়েন্ট আমরা ডিসকাস করেছি, টু দ্য পয়েন্ট রেখেছি প্রত্যেকটা প্রশ্নে। এই জায়গায় কোনো রকমের কোনো জুনিয়র ডাক্তারদের দিক থেকে উদ্দেশ্য ছিল না। মানে আপনি প্রশ্নটা করছেন, অসংখ্য ধন্যবাদ। এইটা রাজ্যবাসীর অনেকেরই প্রশ্ন, আমাকেও অনেকে প্রশ্ন করেছে। আজকে আপনার চ্যানেলে দাঁড়িয়ে বসে আমি বলতে চাই এটা, যে প্রথম দিনের মিটিং যদি আপনারা লাইভ স্ট্রিমিং শুনতে পেতেন, দেখতে পেতেন, তাহলে হয়তো এই ধরনের যাবতীয় কোনো প্রশ্নের জায়গা অবকাশ থাকলো না। এই জায়গাটার তাহলে বিচার ব্যবস্থা জয়নগরের কথা বলা হচ্ছে যে 60 দিন 90 দিনে হয়ে গেছে। কতগুলো কেস তোমার স্টুডিওতে বসেই আমরা আলোচনা করেছি, যেগুলো হাইকোর্টে গিয়ে সামনে রায় উল্টে গেছে। আমরা কি এইটা চাইছি যে হাইকোর্টে যাবে, রায় উল্টে যাবে? কিন্তু তার আগে যেহেতু এইখানে অত্যন্ত প্রাসঙ্গিক পার্থ চট্টোপাধ্যায়, আজকে খুব ইন্টারেস্টিংলি একাধিক পয়েন্ট, আমি তারপরে আসব। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও মাননীয় বিচারপতি ঠিক কী বলেছেন দেখাবো। জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তবে 1 ফেব্রুয়ারি। কেন? একেবারে টাইম লাইন, আপনি ভাবুন যে আদালত এমন জায়গায় চলে গেছে যে একেবারে তারিখ বেঁধে দিতে হচ্ছে। কিসের তারিখ বেঁধে দিল আজকে আদালত, দেখাবো এবার। একদিনে জোড়া ধাক্কা দুই কেন্দ্রীয় এজেন্সি।
সিবিআই চার্জশিট দিতে না পারায় আরজিকর ধর্ষণ খুন মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে। 27 মাস পর ছিঁড়ল ভাগ্যের শিকে। তবে জামিন দিলেও শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ তাদের পর্যবেক্ষণে বলেন 27 মাস ধরে জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়, বিচার প্রক্রিয়া শুরু হয়নি। ইডির মামলায় জামিন দেওয়া হলেও সুপ্রিম কোর্ট মনে করছে পার্থ চট্টোপাধ্যায় যথেষ্ট প্রভাবশালী, তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। সেই কারণে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আদালত জানিয়েছে শীতের ছুটি পড়ার আগে বা 31শে ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জেল থেকে মুক্তি দিতে হবে। 2025 সালের 1 ফেব্রুয়ারির মধ্যে তাঁর জেল মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। কারণ অলরেডি তো প্রমাণিত, ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে 2টো ফ্ল্যাট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে এরপরে। ভালো, তার মানে জামিন পাওয়া মানে তার মানে আইন বলছে যে সে মুক্তি হওয়া উচিত তার, বা আইন আলটিমেটলি প্রমাণ করতে পারছে না, আইন আলটিমেটলি ওর ফেভারে যাচ্ছে। সুতরাং কোর্টের ব্যাপার নিশ্চয়ই পজিটিভ হচ্ছে। তবে ইডির মামলায় জামিন মিললেও এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআই এর মামলায় এখনো জেলেই থাকতে হবে তাঁকে। এদিন সর্বোচ্চ আদালত জানিয়েছে সিবিআই এর মামলা নিয়ে আদালত কোনো মন্তব্য করবে না। জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়, তবে বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন তিনি। আমরা দাবি করি যারা মানুষের আস্থা বিশ্বাসকে অসৎ উপায়ে ব্যবহার করে নিজেদের আখের গোছায় ধন সম্পত্তি অর্জন করে, তাদের যথাযোগ্য শাস্তি হওয়া উচিত, এটাই আমরা বিশ্বাস করি। নিয়োগ দুর্নীতির তদন্তে 2022 সালে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 50 কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়। গ্রেপ্তার হন অর্পিতা। 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। সিবিআই তাঁকে গ্রেপ্তার করে 2024 সালের 1 অক্টোবর। সেই থেকে জেলে রয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। কি অদ্ভুত দেখুন, আরজিকর মামলায় চার্জশিট জমা পড়েনি বলে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ বাবু তারা জামিন পেয়ে গেলেন। তেমনি 2.5 বছরের ওপর সময় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় জেলবন্দি, চার্জ ফ্রেম হয়নি, অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। আমার মনে আছে এই স্টুডিওতে যারা আসতেন প্রায়ই বলতেন যে 50 কোটি টাকা নগদ, 11 কিলো সোনা অর্পিতা দেবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, একেবারে ওপেন অ্যান্ড শাট কেস। ভারতবর্ষ এই ছবি দেখেনি। কিন্তু বিচার প্রক্রিয়া শুরু না করা গেলে কি ভয়ঙ্কর অবস্থায় এসে পৌঁছয়, এবং স্বাভাবিকভাবেই তারা তো জামিন পাবেন, আইন তো তাই বলে। কেন আজকে আদালতকে তারিখ বেঁধে দিতে হচ্ছে? 3টে তারিখ লক্ষ্য করুন আদালত বেঁধে দিয়েছে। ট্রায়াল কোর্টে 31শে ডিসেম্বরের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে, এটা সুপ্রিম কোর্ট বলে দিচ্ছেন। 2 জানুয়ারির 3rd উইকের মধ্যে সাক্ষীদের এক্সামিনেশন শেষ করতে হবে, আদালত ওই তারিখটাও বেঁধে দিচ্ছেন। অর্থাৎ তদন্তের যা গতি ইডির, তাতে আদালত বেঁধে দিতে কার্যত বাধ্য হচ্ছেন। এবং শেষ যে 1 ফেব্রুয়ারির মধ্যে ট্রায়াল শেষ করতে হবে, পার্থ চট্টোপাধ্যায় জামিন। খুব পরিষ্কার প্রশ্ন সলিল্লা ওঠে যে না, আমি বলছি ইডি এতদিন কি করছিল? আজকে তারিখ ধরে ধরে কবে তার চার্জ ফ্রেম করতে হবে, কবের মধ্যে সাক্ষীদের এক্সামিনেশন শেষ করতে হবে এবং কবে ট্রায়াল শেষ করতে হবে, কোর্টকে, সুপ্রিম কোর্টকে বেঁধে দিতে হচ্ছে। সুপ্রিম কোর্ট তোমার তদন্ত তো বেঁধে দিয়েছে, কোর্ট প্রসিডিংটা বেঁধে দিচ্ছে, এটা তো কোর্ট প্রসিডিং এর মধ্যে পড়ছে। তোমার ট্রায়ালটা কবে স্টার্ট, অনুমোদন নিয়ে চার্জ ফ্রেম করতে হবে, দিস ইজ এ পার্ট অফ ট্রায়াল। এবং তারপরে চার্জ ফ্রেম করে আদালত, তারিখটা অবধি সুপ্রিম কোর্টকে, লোয়ার কোর্টকে বেঁধে দিতে হচ্ছে। সাক্ষ্য গ্রহণ কবে অবধি করবে সেটা বলে দিচ্ছে, কবে শেষ করবে সেটা পর্যন্ত। এর আগেও যদি দেখেন অমৃতা সিনহা, ওই কাকুর কবে সোয়াব টেস্ট হবে, কত তারিখে কি হবে, হ্যাঁ ভয়েস স্যাম্পল কোথায় হবে, 4 ঘন্টার মধ্যে ডিটেইলিং করে দিতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যেটা সিবিআই ইডির করার কথা সেটা আদালত বলে দিচ্ছে যে তদন্তটা কিভাবে, কখন, কিভাবে হবে, কোন ডেট কি হবে।
আমি বলছি যে ঘোড়াকে আপনি জোর করে জলের কাছে আনতে পারেন, কিন্তু জল খাওয়ানো কিন্তু খুব কঠিন। দেখো বারবার যখন আমরা বলতাম এখানে বসে, এখানে অনেক অনুষ্ঠান করেছি, প্রশ্ন উঠেছে যখন আমরা বলি বারবার যে সেটিং এর তত্ত্ব, অমুক তত্ত্ব, যে দলটার কাছে যে প্রাতিষ্ঠানিক ইসের কাছে সবচেয়ে বেশি মেলাইন হয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস। এনিও আজকে তুমি না, তুমি সেটিং বাদ দাও, আমি বলছি তুমি বা আমি বা যে কোনো সাধারণ নাগরিক এখানে যারা বসে আছেন, যারা দেখছেন, প্রত্যেকে চাইবেন যে একজন ব্যক্তি দোষী না নির্দোষ সেটা দ্রুত জানা যাক। আমি বলছি যে একজন নির্দোষ ব্যক্তি, তাকে বিনা ট্রায়ালে তিনি বিচারাধীন বন্দী হয়ে থেকে যেতে পারেন না, ঠিক সেইটা তো হচ্ছে। সারদা থেকে আরম্ভ করে, নারদা থেকে আরম্ভ করে, মদন মিত্র থেকে আরম্ভ করে, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে, পরবর্তী আমি জামিন পাওয়ার ক্ষেত্রে আমি কোনো অন্যায় দেখি না। যে কোনো নাগরিকের তো একেবারে তার অধিকারের মধ্যে যে কোনো সভ্য দেশে জামিন তো পাবেন, কিন্তু তদন্ত হাজার তর্ক, পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছে, এ জামিন পাচ্ছে, কিন্তু এখনো অব্দি কেউ বলতে পারলো না 40,000 চাকরিটা কেন বিক্রি হয়েছে। এটা দিনের আলোর মতন স্পষ্ট, আলু পটলের মতন বিক্রি হয়েছে। প্রাইমারি টিচারকে, আপনাকে তো বলছি না, প্রাইমারি টিচারকে ডেকে অঙ্ক করতে বলা হচ্ছে, সে পালিয়ে যাচ্ছে। ডিএম ডেকে প্রাইমারি টিচারকে হায়ার সেকেন্ডারি স্কুলে করতে বানাচ্ছে। জনমানুষে প্রতিষ্ঠিত সরকার এভাবেই চলছে। যে যারা বিক্রি করলো তারা শাস্তি পেল না, তুমি রাজনৈতিক প্রমাণ দিতেই পারো, কিন্তু যারা করলো তারা শাস্তি কে দেবে? যারা তদন্ত করছে। আমি বলছি ঠিক এইখান থেকে আমি পরের প্রতিবেদনে আসবো। বেশ, দুজনকেই থামালাম। পরের প্রতিবেদনে খানিকক্ষণ আগে কথা হচ্ছিল না যে নারদা সারদা, আমি বলছি শুধু আমরা বলছি তা নয়। এর আগে আপনাদের বললাম 2022 সালের 14ই জুন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছি না। আমি বলছি ওই 2022 সালের 18ই নভেম্বর মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন এই সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি, বিশেষ করে গতি নিয়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন আমি চাই না এটা নারদা সারদা হয়ে যাক। মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু চতুর্থ শ্রেণীর কর্মীদের যে নিয়োগের মামলা, তাতে বলেছিলেন এটা নারদা সারদা না হয়ে যায়। অর্থাৎ নারদা সারদা এত দীর্ঘদিন ধরে চলছে, যার কোনো শেষ অবধি ওই সুড়ঙ্গের শেষে আলো দেখা যাচ্ছে না। মাননীয় বিচারপতিরা এজলাসে বসে বিভিন্ন মামলায় রেফারেন্স হিসেবে যেন নারদা সারদা না হয়ে যায় এই কথা তাদের বলতে হচ্ছে। কিন্তু কেন এই ধারাবাহিক ব্যর্থতা? আবার বলছি যে এই সপ্তাহে একেবারে রাজ্যসভায় পরিসংখ্যান দিয়ে ইডির সাফল্যের পরিসংখ্যান সরকারিভাবে দেয়া হয়েছে বুধবার দিন। সাংসদ রণদীপ সুরজিওয়ালা লিখিত প্রশ্ন করেছিলেন অর্থমন্ত্রকে, জবাব দেয়া হয়েছে গত 5 বছরে ইডি 911টা আর্থিক তছরূপের মামলা দায়ের করেছে। 257টা মামলার বিচার প্রক্রিয়ার ধাপে এসে পৌঁছেছে। মাত্র 42টা মামলায় ইডি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে পেরেছে। অর্থাৎ বটম লাইনটা কি? ইডির সাফল্য 5%-ও কম। এটা একেবারে সরকারি তথ্য, এই বুধবার রাজ্যসভায় সরকারিভাবে দেয়া হয়েছে। পরের প্রতিবেদন। 90 দিনের মধ্যে চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে সিবিআই। ফলে নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। একই দিনে সাড়া ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির হাতে থাকা একের পর এক মামলায় জামিনের ধারা অবশ্য চলছে বেশ কিছুদিন ধরেই। কিছুদিন আগেই নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, যার দুটি ফ্ল্যাট থেকে ইডি নগদ প্রায় 50 কোটি টাকা এবং কেজি কেজি গয়নার পাহাড় বাজেয়াপ্ত করেছিল। সেই টাকা গয়না উদ্ধারের পরই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এবার অর্পিতা এবং পার্থ দুজনেই ইডির মামলায় জামিন পেয়ে গেলেন। শুধু তারা নয়, নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া তৃণমূলের আরেক বিধায়ক মানিক ভট্টাচার্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। গরু পাচার মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল এবং অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেন তিনজনই জামিন পেয়ে গেছেন। আর এই প্রেক্ষাপটে বাম কংগ্রেস ফের একবার সেটিং এর অভিযোগে সরব হয়েছে। তাদের দাবি এজেন্সির গ্রেফতারি শুধুই লোক দেখানো। সিবিআই চাইছে জামিন হোক, সরকারি উকিল চাইছে জামিন হোক এবং সবাই মিলিয়ে বন্দোবস্ত করা হচ্ছে যাতে মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল হয়। মমতা ব্যানার্জি এখন উচিত ফুলের বুকে নিয়ে ওই উকিল এবং সিবিআই এর তদন্তকারীদের কাছে গিয়ে
দিয়ে কৃতজ্ঞতা জানান। কলকাতা পুলিশ সঠিক তদন্ত করছিল, অ্যারেস্ট করেছিল। কলকাতা পুলিশের তদন্তে যদি আস্থা থাকতো এতদিনে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত, কিন্তু তার বদলে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সিবিআই, গোটা তদন্তটা নিয়ে একের পর এক মিথ্যা কথা বলে গেছে। এরা ইচ্ছা মতো গল্প শুনিয়েছে। আপনাদের নেমন্তন্ন করে ডেকে আনা সিবিআই, যান এবার সিবিআইতে বুঝুন। 10 বছর আগের সারদা কাণ্ড কিংবা 8 বছর আগের নারদ কাণ্ডের সময়ও একই অভিযোগ উঠেছে। সারদা কাণ্ডে এখন সুদীপ্ত সেনা, দেবযানী মুখোপাধ্যায় ছাড়া আর সবাই জামিন পেয়ে গেছেন, আর নারদ কাণ্ডে তো কেউই জেলে নেই। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি আবার বলছি যে বিনা বিচারে ট্রায়াল শুরু না করে গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী, বিচার ব্যবস্থার মূল্যবোধের বিরোধী দীর্ঘদিন যে কাউকে জামিন না দেয়া এবং জেলে আটকে রাখা, শাস্তির 1/3 সময়সীমা জেলে ইতিমধ্যেই আছেন পার্থ চট্টোপাধ্যায়। আমি বলছি তাতেও চার্জ ফ্রেম হলো না। আমরা আরজিকর কেসে দেখছি যে তাতেও চার্জশিট পেশ করা যাচ্ছে না 90 দিনে। অন্য রাজ্যে লক্ষ্য করবেন, মাননীয় বিচারপতিরা রেফার করেন তাদের অবজারভেশনে যে কোন মামলায় কত দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, আর সিনিয়র বিচারপতিরা, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা, তারা বলেন যে নারদা সারদা হয়ে যাবে না তো। মানে এত দীর্ঘদিন আমাদের রাজ্যের মামলাটা চলে, রহস্যটা কি? কিন্তু আমি এইখান থেকে একবার অনিকেতের কাছে আসবো যে অনিকেত, মানে আমি যে এরপর কি যেখানে এখন দাঁড়িয়ে আছে, একেবারে আমি বলছি যে আবার বলতে খুব খারাপ লাগছে যে অভয়ার বাবা মা দুজনেই বলছেন যে যে ভরসাটা নেই। এরপর কি, তোমরা কিসের ওপর ভরসা করছো? আমরা যদি দেখি যে এই 9 আগস্টের পর এই আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের ভূমিকা, তাহলে এই শিক্ষাই আসে যে আন্দোলন যখন চলছিল তখন আমরা সিবিআই ইনভেস্টিগেশন পাচ্ছিলাম, সুপ্রিম কোর্ট মনিটর করবে পাচ্ছিলাম, ডেট কন্টিনিউ আসছিল। আজকে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে 17ই এপ্রিল ডেট দিচ্ছে, তাহলে 17ই মার্চ ডেট দিচ্ছে এক্স্যাক্টলি, তাহলে 3 মাস পর। তাহলে হচ্ছে আমাদের কর্মবিরতি নিয়ে আলোচনা হলো সুপ্রিম কোর্টে, টাস্ক ফোর্স নিয়ে আলোচনা হলো সুপ্রিম কোর্টে, স্ট্যাটাস রিপোর্ট গেল, তদন্তের গতি প্রকৃতি নাকি খুব সুন্দর চলছে দেখা গেল। ঠিক আছে, সুমোটো নিয়ে সুপ্রিম কোর্ট বিচারের প্রশ্নে এগিয়ে এলেন, এগুলো অল আর ওয়েলকাম করেছি আমরা। কিন্তু আমরা দেখলাম যে এইগুলো সবই হয়েছিল যদি শিক্ষা নিতে হয়। পিছন দিকে ফিরিয়ে আজকে তাকাতে হচ্ছে যখন, তখন দেখা যাচ্ছে যে আন্দোলনটাই একমাত্র পথ ছিল যেখান থেকে আমরা কিছু ছিনিয়ে আনতে পেরেছিলাম। আমাদের হয়তো মনে হচ্ছিল যে হয়তো রাজ্য প্রশাসক, কেন্দ্রীয় প্রশাসক, সিবিআই খুবই আমাদের প্রতি সহমর্মী, সেই জায়গা থেকে হয়তো এইগুলো হচ্ছে। কিন্তু এইগুলো আজকে ফিরে এসে যদি পুনর্মূল্যায়ন করতে হয়, তাহলে একটা জায়গায় গিয়ে যেন মনে হচ্ছে যে ওই আন্দোলনটাই একমাত্র পথ, ওটাই একমাত্র জায়গা। আবার নতুন করে আন্দোলনে তাহলে যদি আজকে এই প্রশ্নই চলে আসে, তাহলে এই ছাড়া আর যাওয়ার জায়গা কোথায়? এই প্রশ্ন তো থাকছেই যে আমরা বিচারের প্রশ্নে যাব কোথায়। তাহলে হচ্ছে যে তাহলে হচ্ছে নেক্সট স্টেপ এটাই যে সিবিআই চার্জশিট দিতে পারছে না, ছাড়া পেয়ে যাচ্ছে। এই যদি অবস্থা হয় তাহলে তো আন্দোলন করতেই হবে। স্বাস্থ্য দুর্নীতির যে প্রশ্নে ক্লিয়ারেন্স দিতে পারছে না রাজ্য সরকারের ক্ষেত্রে, গড়িমসির প্রশ্ন, তাহলে তো আমাদেরকে আন্দোলন করতেই হবে। তাহলে এই সামগ্রিক যে জায়গা, এই সামগ্রিক জায়গা নিয়ে জুনিয়র ডাক্তার সহ, নাগরিক সমাজ সহ, সাধারণ মানুষ, সমাজের সমস্ত স্তরের মানুষ, আন্দোলনেই একমাত্র পথ, এইটা আজকে স্টাবলিশড হয়ে আসছে। নাগরিক সমাজের কাছে আমার আহ্বান, আপনারা অবিলম্বে আন্দোলনে ডাক দিন। জুনিয়র ডাক্তার আজকে রাত্রেই আপনার মিটিং অনুমোদন, অলরেডি মিটিং চলছে, সেখান থেকে যে ডিসিশন উঠে আসবে সেই অনুযায়ী আমরা একটা প্রশ্ন বলবো। প্রথম কথা হচ্ছে যে তোমরা যাদের ভরসা করতে পারো, প্রথম কথা দাঁড়িয়ে যখন, এটা তো ব্রিজভূষণের গল্প নয় যেখানে মেরে তুলে দেওয়া হবে রাজপথ থেকে, তোমরা তোমাদের কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা রেখেছেন, তোমাদের কাছে গিয়ে বলেছেন, তোমাদের সহযোগিতা উনি তোমাদের পাশে এসেছেন, তোমাদের ডেকেছেন, তোমাদের সঙ্গে বসেছেন। অমিত শাহ নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা পর্যন্ত করে না। আমরা দেখলাম নবান্ন সভাগৃহের মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী থ্রেড কালচারের পক্ষ নিচ্ছেন, ধর্ষকদের পক্ষ নিচ্ছেন, ক্রিমিনালাইজেশনের পক্ষ নিচ্ছেন। আমরা দেখলাম কলেজের অটোনমি, কলেজের মিটিংয়ে প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারিকে জিজ্ঞাসা করছেন যে কলেজ কাউন্সিলের কোনো বৈধতাই নেই।
গাইডলাইনে কি লেখা আছে? সেই চিফ সেক্রেটারি মিটিংয়ে দাঁড়িয়ে একটা কথা বলছেন, একটা কথা স্বাস্থ্যের দুর্নীতিকে তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী সাপোর্ট করছেন? সিবিআই কি করবে? না মমতা সারা ভারতবর্ষের আমি সেই জায়গায় থাকতে হবে তো। পলিটিক্যাল আন্দোলন করছি আমি ইন টোটালিটি কথা আপনার মনে হতে 5 সেকেন্ড ওই মনে হয় কিছু যায় আসে না। সুপ্রিম কোর্টের যে এই যে মনিটরিংটা, সুপ্রিম তুমি কিন্তু মনে করতে পারবে, প্লিজ রিক্যাপিচুলেট ইউর মেমোরি। দেখো এটা কিন্তু হাইকোর্ট করছিল মনিটরিং। ইন্দোনেশিয়া একটা যে কগনিজেন্সটা নিয়েছে অপরাহ্নে সুপ্রিম কোর্ট সুমোটো কেসটা নিয়ে দিল, এবং কপিল সিব্বল, আমি তোমাকে বলছি এটা সুমোটো কগনিজেন্স। আই রিজার্ভ মাই তখন তো সব বলেননি 100 অনিকেত আছে, শাসক কিন্তু কেবলমাত্র এটা ম্যানেজ করতে চেয়েছে, ন্যায় বিচার দিতে চাইনি, মানে সামগ্রিকভাবে। কেন আমি বলছি যে মুখ্যমন্ত্রীর সাথে যে মিটিংটা ওদের হয়েছিল তার 10% এখন পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হয়নি। এখন পর্যন্ত ইলেকশনের বিষয়ে কথা বলেননি, এখন পর্যন্ত টাস্ক ফোর্স হয়নি, ফাঁসির দরকার নেই, ফেরত পাঠিয়ে দিন, ফাঁসি চাই না, ইলেকশন চাই। এখন অনিকেত আছে, আপনি ইলেকশন চাই যে বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সব বলে দিয়েছেন রাজনৈতিক ভাবে, তাহলে এই কথাটা পলিটিক্যাল মোটিভেশন হয়ে গেছে। অনেকক্ষণ ধরে একটা কথা বলছেন, রাজ্য সরকারের সদিচ্ছার কথা বলতে বলা হচ্ছে তো। দেখুন রাজ্য সরকার কবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করবে? কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @, সুমন দে প্রচুর মন্তব্য। দ্রুত একটা মন্তব্য নিয়ে নিই। সুখেন্দু দত্ত তিনি লিখছেন, আরও একটা মামলায় কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা সামনে চলে এলো। সুভাষ ঘোষ রাজ্জা লিখছেন, সেটিং থাকলে 90 কেন 900 দিনেও চার্জশিট পেশ করতে পারবে না সিবিআই। অতীশ চন্দ্র ভাওয়াল লিখছেন, যাকে ভরসা নাই তার নাম সিবিআই। আনমোল দেবনাথ লিখছেন, আর কিছুদিনে এই মামলাও ঘুমের ঘোরে চলে যাবে মনে হচ্ছে। উত্তম চট্টোপাধ্যায় লিখলেন, রাজনৈতিক সেটিংয়ের জেরে কিছু অসহায় সাধারণ মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছে। খানিকক্ষণ আগে রাজস্বী বলছিল যে আইনজীবী বদলের কথা, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মামলা, আইনজীবী বদলও এই মামলায় শিরোনাম হচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে গোটা মামলা? নিঃসন্দেহে আজকের ঘটনার পর হতাশা। এখন খুব হতাশার মধ্যে আছি, এটা চূড়ান্ত হতাশা। মেয়েকে হারিয়েছেন 4 মাস আগে, এবার আস্তে আস্তে আশাটুকুও হারিয়ে ফেলছেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। 9ই আগস্ট থেকে 13ই ডিসেম্বর পেরিয়ে গেছে 4 মাস, কিন্তু বিচার এখনো অধরা। উল্টে সিবিআই 90 দিনে চার্জশিট দিতে না পারায় শুক্রবার ধর্ষণ খুনের মামলা থেকে জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। প্রত্যেকটি মানুষ প্রত্যক্ষ করেছেন যে 9 তারিখ ঘটনা ঘটে যাওয়ার পর ক্রাইম সিনে কিভাবে বহু মানুষের অনুপ্রবেশ ঘটেছিল পুলিশের উপস্থিতি সত্ত্বেও। 14 তারিখ রাত্রেবেলা আরজিকর মেডিকেল কলেজে যে ভ্যান্ডালিজম হয়ে গিয়েছিল আমরা জানি। যদি মনে করা যায় যে এভিডেন্স ট্যাম্পারিং হয়নি, তাহলে এই ঘটনা কেন ঘটলো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই 90 দিন পরেও তথ্য প্রমাণ লোপাটের ভিত্তিতে, এভিডেন্স ট্যাম্পারিং এর ভিত্তিতে কোনো চার্জশিট দিতে পারলেন না, এটা সিবিআই এর একটা ব্যর্থতা বলে আমরা মনে করি। এর দুদিন আগে আরও একটা ধাক্কা খেয়েছে নির্যাতিতার পরিবার। সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী বৃন্দা গ্রোভার আচমকাই সরে দাঁড়িয়েছেন। তার অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এই পর্যায়ে হস্তক্ষেপের কারণে বৃন্দা গ্রোভার মামলা থেকে সরে আসছেন। সুপ্রিম কোর্টে আপাতত শুনানিও নেই। নভেম্বর অবধি সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি JB পার্দিওয়ালার বেঞ্চ।
সঞ্জীব খান্না নতুন প্রধান বিচারপতি হবার পর সেই বেঞ্চ বদলে গেছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ প্রথমবার এই মামলা শুনে পরবর্তী তারিখ দিয়েছে সেই মার্চ মাসে। একের পর এক এসব ঘটনায় কার্যত হতাশ নিহত চিকিৎসকের পরিবার। আর সেই হতাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সিবিআই এর চার্জশিট দিতে না পারায় ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন। আমরা খুব হতাশ যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। সিবিআই কাজটা করেনি, তাই ওদের জামিন হয়ে গেছে। আমরা মনে করি রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই ষড়যন্ত্র করে যাতে অভয়ের খুনিরা ধরা না পড়ে এবং এই সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি যারা অভিযুক্ত তাদেরকে যাতে রেহাই দেওয়া যায়, তাদেরকে যাতে রক্ষা করা যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সংস্থা রাজ্য প্রশাসন। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে সাধারণ মানুষ যেভাবে রাজপথ দখল করেছিলেন, জুনিয়র ডাক্তাররা যেভাবে লাগাতার আন্দোলন করেছিলেন, তাতে বুকে বল পেয়েছিলেন মেয়ে হারানো এই মা বাবা। 14ই আগস্ট রাত দখলে নজিরবিহীন সারা। স্বাস্থ্য ভবন ও লালবাজারের সামনে টানা অবস্থান। মুখ্যমন্ত্রীর সামনেও জুনিয়র ডাক্তারদের অনড় মনোভাব। শেষে কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক অফিসারের বদলি। সন্তানহারা দম্পতির মনে আশা জাগিয়েছিল লড়াই নিশ্চয়ই বিফলে যাবে না, কিন্তু গত কয়েকদিনে সেই আশা বারবার হোঁচট খাচ্ছে। এদিকে 14ই আগস্ট ঐতিহাসিক রাত দখলের 4 মাস পূর্তি উপলক্ষে শনিবার একাডেমির সামনে রানুছায়া মঞ্চে জমায়েতের ডাক দিয়েছে রাত দখল মঞ্চ। কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবিতে শনিবার দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত জমায়েত হবে। সুকান্ত মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার বাংলাদেশে চোখ রাখবো। আগেও বলেছি, আজও বলছি, একেবারে বাংলাদেশের বাজারে সাধারণ মানুষ গেলে কার্যত বিপর্যস্ত হচ্ছে অর্থনৈতিক কারণে। কেন এই কথা বলছি? নতুন আলু বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়, পেঁয়াজের কেজি 110 থেকে 125। এই চড়া বাজার দরে প্রতিদিন মানুষ ভুগছেন। অথচ মৌলবাদীদের দেখুন একেবারে সরাসরি প্রতিদিন যুদ্ধজিগির তুলছেন। আমি আগেও প্রশ্ন তুলেছি, আজও প্রশ্ন তুলেছি, এই মূল্যবৃদ্ধিতে লাগাম পড়াতে না পেরে এই যুদ্ধজিগির তোলা হচ্ছে। এই যে ভারত বিদ্বেষ প্রতিদিন জাগিয়ে তোলা হচ্ছে, এটা কি আসলে দৃষ্টি ঘোরাতে? দেখুন, ভারতের বিরুদ্ধে বিদ্বেষের আগুন জ্বালিয়ে চলেছে বাংলাদেশ। এদিকে তাদের নিজের দেশের বাজারেই জিনিসপত্রের দামে আগুন। কেনাকাটা করতে গিয়ে বাংলাদেশের নাগরিকদের কালঘাম ছুটে যাচ্ছে। ভাই নতুন আলু কত করে? 90। শুনে চমকে উঠলেন, কিন্তু এটাই সত্যি। এই ছবি ঢাকার বাজারের। সেখানে জিনিসপত্র যে দামে বিক্রি হচ্ছে তা শুনলে এপারের সাধারণ মানুষের পিলে চমকে যাবে। নতুন আলু কত করে? মানে মানুষ বলছে 110, 80, 90। আর এই যে পেঁয়াজটা বাংলাদেশিটা কত? আর যে পুরনো আলুটা, পুরনো আলু দুটোই 80। কলকাতার বাজারে যে আলুর দাম কেজি প্রতি 40 টাকা, ঢাকার বাজারে তা বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়, মানে দ্বিগুণেরও বেশি। কলকাতায় কেজি প্রতি পেঁয়াজের দর 60 টাকা, ঢাকায় সেটা 110 থেকে 120 টাকা। আর কলকাতায় যখন এক একটি ডিম 7.5 টাকায় পাওয়া যাচ্ছে, তখন ঢাকার বাজারে 4টি ডিম বিক্রি হচ্ছে 50 টাকায়, মানে এক একটি 12 টাকারও বেশি। বিগত কয়েকদিনে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দেদার বেড়েছে, যেমন আলু, ডিম কিংবা পেঁয়াজ। সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি, আলু 90 টাকা। বাংলাদেশে বিভিন্ন বাজারে ক্যাপসিকাম 300 টাকা এবং পাকা টমেটোর কেজি 130 টাকা, বিট কেজি প্রতি 220 টাকা, বরবটি 100 টাকা, চিচিঙ্গা 90 টাকা। বাংলাদেশের সাধারণ মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে ছেঁকা খাচ্ছেন, তখন কোন সাহসে বাংলাদেশ যুদ্ধের জিগির তুলে চলেছে? বিশেষজ্ঞরা বলছেন এটা আসলে নজর ঘোরানোর কৌশল। সাধারণ মানুষের মনে যাতে জিনিসপত্রের দাম নিয়ে ক্ষোভ না তৈরি হয়, সেজন্যই যুদ্ধ আবহ তৈরি করে তাদের ভুলিয়ে রাখছেন বাংলাদেশের নেতারা। ওদের যে উপদেষ্টা করে রেখে দিয়েছে সরকার, তাদের
এটা হচ্ছে একটা সাজানো খেলা। কোনো দেশই দেখা যায়, নট অনলি বাংলাদেশ, দেশের সমস্যাগুলো থেকে মানুষের চোখকে, মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য, যাতে জোট বেঁধে আন্দোলন করতে না পারে, দৈনন্দিন সমস্যার দিকে চোখ না পড়ে, তখন কিছু না কিছু লাগিয়ে দেয়। শুক্রবার সকালে গড়িয়াহাটে বাজার করতে গেছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। তিনি বলছেন, বাংলাদেশ বিভিন্ন জিনিসের জন্য ভারতের ওপর নির্ভরশীল, তাই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করলে তাদের বাজারের তো এই হাল হবেই। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে বাংলাদেশে জিনিসের দাম বাড়ছে, কিন্তু যেহেতু বাংলাদেশ ভীষণভাবে ভারতের ওপর নির্ভরশীল, অতএব জিগির যাই তুলুক, আমার মনে হয় না বাংলাদেশ এই জিগির খুব বেশি দিন চালিয়ে যেতে পারবে, কারণ তাদের পেটে টান পড়বে। কিছু জেহাদি থাকতে পারে যারা পাগল, কিন্তু সেরকম তো আমি ধরে নিচ্ছি অধিকাংশ বাংলাদেশি পাগল নন। তাদের পেটে টান পড়লে তারা বুঝতে পারবেন যে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো করা দরকার। ইন্ডিয়া থেকে তো প্রচুর সাপ্লাই যায়, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা একটা যদি আন্তর্জাতিক বাণিজ্যের মোট হিসেব দেখি, তাহলে ভারতবর্ষ থেকে ডিম এবং অন্যান্য সামগ্রী বাংলাদেশ কেনে প্রায় 160 কোটি টাকার প্রতি বছরে। এই সাপ্লাই যদি অসুবিধে হয় বা বন্ধ হয়, তাহলে ওখানে দাম বাড়বে, এটা খুব স্বাভাবিক, কারণ বাংলাদেশের সাপ্লাই লাইন কিন্তু হচ্ছে পশ্চিম বাংলা দিয়ে, সোজা কথা। এবং ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে ভালো নয়, সেটা আন্তর্জাতিক বাণিজ্যের উপর একটা ছাপ ফেলবে, এটা সম্ভব। গত কয়েক বছরে ভারতের তুলনায় বাংলাদেশের মুদ্রার দামও পড়েছে হু হু করে। ধরুন আমি যদি 100 টাকা দিই, মানে ইন্ডিয়ার 100 টাকা, তাহলে বাংলাদেশে কত পাবো? 140 টাকা মতো। এদিকে আগেও এরকম ছিল আগে? আর আমি যদি 2019-এ 100 টাকা দিতাম, তখন কত টাকা পেতাম? তখন আপনি 150 টাকা পেতেন। আজকের দিনে কত? আজকের দিনে 135। আপনাদের এমনিতে মানে এখন এই মুদ্রা বিনিময়ের লোকজন আসছে? লোকজন এখন বেশি আসছে না, অত আসছে না। যুদ্ধের জিগির তুলে কতদিন এসব জ্বলন্ত সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘুরিয়ে রাখতে পারবে বাংলাদেশ? প্রশ্ন সেটাই। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই পরের প্রতিবেদনটা আপনাদের সামনে এইভাবে রাখা উচিত আমার। জোকস অ্যাপার্ট, বুঝতেই পাচ্ছেন, পুষ্পা এবং আল্লু অর্জুন। সকালে তাকে গ্রেফতার করে পুলিশ, আদালত তাকে, নিম্ন আদালত 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠায়। এখন অবশ্য হাইকোর্ট থেকে আল্লু অর্জুন জামিন পেয়ে গেছেন। কিন্তু বিষয়টা কি, যে তার একটা শোতে পদপৃষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু হয়, এবং অভিযোগটা যে পুলিশকে না জানিয়ে, কোনো রকমভাবে সতর্ক না করে, কোনো ব্যবস্থা না নিয়ে এই অত্যন্ত জনপ্রিয় অভিনেতা তিনি সেই শোতে যান। ভয়ঙ্কর একটা ক্যাওটিক সিচুয়েশন হয়, কার্যত একটা হুড়োহুড়ি পড়ে যায়, পদপৃষ্ঠ হয়ে এক মহিলা অকারণে প্রাণ হারান। সেই পরিবারটি এই এফআইআরটি করে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তারপর আজকের সকালের গ্রেফতার এবং আজকের বিকেলে জামিনে মুক্তি। দেখুন, पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। দুপুরে গ্রেপ্তার হলেন, বিকেলে নিম্ন আদালত 14 দিনের জন্য জেলে পাঠালো। সন্ধে হাইকোর্ট জামিন দিয়ে দিল। 5 ঘন্টার মধ্যে জেল ও জামিন। পুষ্পাকে ঘিরে টান টান নাটক তেলেঙ্গানার বুকে। पुष्पा, पुष्पाराज, मैं झुकेगा नहीं। ঝুঁকেগা নেহি। পুষ্পা সিনেমায় তার মুখের এই ডায়লগ ঘোরে মুখে মুখে। কিন্তু পুষ্পা 2 এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেপ্তার হওয়ার পর কিছুক্ষণের জন্য ঝুঁকতে হলো সুপারস্টার আল্লু অর্জুনকে। তবে বিকেলেই তাকে জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। পুষ্পা বাজিমাত করার পর তার সিকুয়েল পুষ্পা 2 এর অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমা প্রেমী ভারতীয়। पुष्पा का उसूल करने का वसूल। প্রায় 500 কোটি টাকার বাজেটের সিনেমা মুক্তির 7 দিনের মধ্যেই বিশ্বব্যাপী 1062 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। কিন্তু এরই মধ্যে 4 ডিসেম্বর এক মর্মান্তিক ঘটনা ঘটে যায় হায়দ্রাবাদে। সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 এর প্রিমিয়ারে হঠাৎ হাজির হন আল্লু। অভিনেতাকে দেখতে প্রবল হুড়োহুড়ি শুরু হয় দর্শকদের মধ্যে। সেখানেই পদপিষ্ট হন 35 বছর বয়সী এক মহিলা ও তাঁর ছেলে। পুলিশ দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা মহিলাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পরে এফআইআর দায়ের করে মৃতার পরিবার। তদন্তে নেমে আগেই হায়দ্রাবাদ পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছিল, আর শুক্রবার বাঞ্জারা হিলসের বাড়ি থেকে আল্লুকে গ্রেপ্তার করে পুলিশ। এই নিয়ে কংগ্রেস শাসিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন, একটা প্রাণ চলে গেছে, মৃতার ছেলে এখনো কোমায়, তারপরও মামলা দায়ের করা উচিত হয়নি। সিনেমা স্টার কিংবা রাজনৈতিক তারকার জন্য কোনো বিশেষ ছাড় নেই।
উনি যদি গাড়ির মধ্যে থাকতেন, সিনেমা দেখতেন, চলে যেতেন, তাহলে কিছু হতো না। কিন্তু উনি গাড়ি থেকে বেরিয়েছেন, হাত নেড়েছেন, তার ফলে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর আমার হাতে, তাই এই মামলা সংক্রান্ত সব রিপোর্ট আমার জানা আছে। বাট ইটস আ ভেরি ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট। তার তো কোনো দোষ ছিল না, সে তো দর্শককে এন্টারটেন করতেই এসছে, সে তো একজন এন্টারটেনার। কিন্তু তার সাথে সাথে যে এরকম ধরনের একটা গভীর দুঃখের বিষয় হয়ে যাবে, সেটা অবশ্যই তার জানা ছিল না। যে স্টার, তার কোনো দোষ নেই। হ্যাঁ, তাকে দেখতে যদি ভিড় হয়, সেই ভিড়টা ম্যানেজ করার দায়িত্ব কিন্তু সিকিউরিটি, মানে যারা এর জন্য রেসপন্সিবল, যথেষ্ট পরিমাণ সিকিউরিটি যদি মেনটেন করা না যায়, তাহলে সেরকম ইভেন্ট অ্যারেঞ্জ করাই উচিত নয়। ঘটনাটা খুবই আনফরচুনেট। জিজ্ঞাসাবাদের জন্য চিকারপল্লী পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় আল্লু অর্জুনকে। তারপর তাকে নামপল্লী আদালতে তোলা হয়। নিম্ন আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আজকে আমি একটা কাজ করেছি, সেটার জন্য দর্শক আমাকে প্রচুর ভালোবাসলো। এবার তাতে যদি কোনো অঘটন ঘটে যায়, তাহলে সেটার দায়িত্ব ডেফিনেটলি আমি নই, বা আমার ডিরেক্টর নয়, বা আমার প্রযোজনা সংস্থা নয়। আই এম ভেরি ডিসহার্টেন যে ইনসিডেন্টটা ঘটেছে। এদিকে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের আবেদন জানিয়ে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু অর্জুন। সেখানেই জামিন পান তিনি। হাইকোর্ট বলে, শুধুমাত্র অভিনেতা বলেই তাকে এভাবে ধরা যায় না। ভীষণ আনফর্চুনেট, কেননা এটা তো যারা অর্গানাইজ করেছে ওই ইভেন্টটা, এটা তাদের দায়িত্ব। তারা একটা লোককে দেখতে এসছে কিছু মানুষ, এবং সেই জন্য একটা স্ট্যাম্পিড, একটা ভিড় হয়েছে। অফকোর্স পুলিশ ইনভেস্টিগেট করবে, কিন্তু শুনে মনে হচ্ছে যে তার থেকে অর্গানাইজারদের ভুল হয়েছিল, যে ঠিক করে তারা প্ল্যান করেনি, তাই জন্য এই স্ট্যাম্পিডটা হয়। তো এটা আল্লু অর্জুনকে ডিরেক্টলি ব্লেম করাটা ঠিক নয়। সাউথ ইন্ডিয়াতে একটা হিরো ওয়ার্শিপের ব্যাপার মারাত্মকভাবে আছে। সেখানে একটা ম্যাডনেসটা যে কোনো ইন্ডাস্ট্রির তুলনায় অনেক অনেক বেশি। তো সেই জায়গাতে আমার মনে হয় যে আরেকটু বেটার প্রিকশন নেওয়াটা অবশ্যই উচিত ছিল, দরকার ছিল। সেটা যে কোনো পক্ষ থেকেই হোক না কেন, একটা প্রপার প্রিকশন নেওয়াটা অবশ্যই উচিত ছিল। একটা কেওটিক ইনসিডেন্টে কারো যাতে প্রাণ না যায় বা কিছু না হয়, এইটা সামলানোর প্রত্যেকের রেসপন্সিবিলিটি। আল্লু অর্জুনের অভিযোগ, তাকে গ্রেপ্তার করতে বেডরুমে ঢুকেছিল পুলিশ। হায়দ্রাবাদের পুলিশ কমিশনারের দাবি, আল্লু অর্জুন যে সেদিন সিনেমা হলে যাবেন, তার আগাম কোনো খবর আল্লুর সিকিউরিটি টিম কিংবা থিয়েটার কর্তৃপক্ষের তরফে পুলিশকে দেওয়া হয়নি। আল্লু অর্জুন তো বলেনি যে সবাই ভিড় করে ছবি দেখতে এসে মারপিট করো, কখনোই নয় সেটা। এবং এই দায়িত্বটা গোটাটাই বর্তায় হচ্ছে অর্গানাইজারের উপর। পুলিশ সূত্রে দাবি, ভিড় বেশি হওয়ার পর আল্লু অর্জুনের সিকিউরিটি টিম ধাক্কা দিয়ে তাদের সরাতে শুরু করে। তখনই এই দুর্ঘটনা ঘটে। এরপর তদন্তে কি বেরিয়ে আসে, সেদিকেই নজর থাকবে গোটা ভারতের। অদর্শী মুখোপাধ্যায় ও মনামি রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রবাদে আছে খালি কলসি বাজে বেশি। ইদানিং বাংলাদেশের মৌলবাদীরা ওই খালি কলসি বাজানোতেই বেশি মন দিয়েছেন। দেশের মানুষ মূল্যবৃদ্ধির ধাক্কায় নাবিশ্বাস তুলছেন, আর তাঁরা সেসব থেকে নজর ঘোরাতে ভারত বিদ্বেষে উস্কানি দিয়ে চলেছেন। প্রতিবেশী হিসেবে তাদের অনুরোধ করব, একটু দেশের সমস্যাগুলোতে মন দিন। এইভাবে ভারত বিদ্বেষে ইন্ধন দিয়ে গেলে কিন্তু শেষে আপনাদেরই বলতে হবে, কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। সব হিন্দুদের হাঁটিয়ে দাও, দেশ থেকে একবারে হিন্দুদের হাঁটিয়ে দাও, কোনো হিন্দুদের রাখবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সবাইকে সরিয়ে দাও। ঠিক আছে, হাঁটিয়ে দাও। ওকে ওকে।
কিস দেবেন না প্লিজ?